কাল সারা রাত ধরে বউয়ের সেবা করলেন, আর এটা জানেন না আপুর শরীর ভালো না, ঠিকমতো দাঁড়াতে পারছে না। টিয়ার কথা শুনে নীরার চোখ রসগোল্লার মতো হয়ে গেল। তার মানে কাল রাতে সত্যি নীলা ওর কাছে ছিল? ওটা নীরা কল্পনা না? আর কাল রাতেও আমার বুকে ছিল? সে কথা মনে হতেই নীরা একটু ব্লাশিং করে। তারপরে আবারও মনিরার কথা মনে হতেও বেশ রাগ হয় ওর। রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে আমি বলি, এখন যদি একটা সাউন্ডও হয় রিক্সা সহ তোমাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। সোজা রিক্সা থেকে নেমে গাড়িতে গিয়ে বসো। আমার ধমকে নীরা কান্না চলে আসে। আমি কোথাও যাব না। দেখুন দুলাভাই, আপনার মনে আমাদের বড় বোন, আপনি এমন কিছু করবেন না যার ফলে আপনার মনে কষ্ট পায়। নীরা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আমি একটু এগিয়ে গিয়ে যত্ন সহকারে নীরাকে টেনে কোলে তুলে নিলাম। কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে দেখে আমি বেশ শান্ত। নীরা বেশ বুঝতে পারে ঝড়ের আগের মুহূর্ত এটা। নীরা এক হাত আমার গলা ধরে, অন্য হাত আমার বুকের কাছে শার্ট মুঠো করে ধরে। টিয়া বেপি, তুমি কলেজে চলে যাও। নীরা হন হন করে গিয়ে নীরাকে গাড়ির পিছনের সিটে বসিয়ে দেয়। নিজেও বসে ধড়াম করে দরজাটা লাগিয়ে দেয়। নীরা তো কেঁপে ওঠে। আবার ফোনটা বের করে মুনিরাকে ফোন করি। নীরা আমার ফোনে উকি মেরে মুনিরার নাম দেখে গাড়ি থেকে নামতে চাই। আমি রাগে নীরার কবজি টেনে হ্যাচ কাটারে নিজের কাছে নিয়ে আসি। এটা শুনে আমি আরো শক্ত করে নীরার হাতটা মুঠো করে ধরি। ব্যথায় নীরার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে যায়। এতে আমার কোনো অবশ্য হেলদোল নেই, ও হাত সেভাবেই ধরে রাখি। মনিরা ফোন রিসিভ করলে আমি লাউড স্পিকার দিয়ে কথা বলতে শুরু করি। মনি, আরে আমার ক্রাস্ট, আজ সূর্য কোন দিকে উঠেছে? হঠাৎ আমাকে ফোন করেছো? মনিরার কথা শুনে নীরা শকড। আরে মনে হলো তোর কথা। বলছিলি না তোরা আমি সারা জীবন সিঙ্গেল থেকে গেলে এতে নাকি তোদের খুব কষ্ট হয়। হয়তো। এত ড্যাশিং ছেলে, কত মেয়ে পাগল তোর জন্য, আর তুই প্রেম করছিস না? সব মেয়ে পাগল, তুই তো আর পাগল না, তাই না? বুঝলি কবে আমাকে? মেয়ে হয়ে নির্লজ্জের মতো প্রপোজ করলাম, আর তুই না করে দিলি। বললি আমি তোর টাইপ না। দোস্ত, তুই জানিসই তো আমার কেমন মেয়ে পছন্দ। এত ঝিকঝাক আমার পছন্দ না। তোর তো গিয়েও টাইপের মেয়ে পছন্দ। নীরা তো শকড মনিরার কথা শুনে। মনিরা কাল নীরাকে কি বললো আর আজ কি বলছে? আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। মনিরা ওকে মিথ্যা কথা বলেছে। নীরার মুখে হাসির রেখা ফুটে উঠেছে। আচ্ছা দোস্ত, জিসান কেমন আছে রে? 3 বছরের ডিপ রিলেশন তোদের। এটা শুনে তো নীরা চরম আমাকে শেষ পর্যায়ে শখ। টিয়া কাল মিথ্যা বলেনি ওকে। কেন যে টিয়ার কথা শুনলো না? মনিরার বাচ্চা, ইচ্ছে করছে তোকে আমরা গাছের মগডালে বেঁধে রাখি, বচ্চাত মাইয়া কোথাকার। নীরা মনে মনে মনিরাকে বেশ বকা দেয়। আচ্ছা মনিরা, ভালো থাকিস, পরে কথা হবে। কথাটা বলে আমি ফোনটা কেটে সিটের সাথে হেলান দিয়ে কপালে হাত রেখে চোখ বন্ধ করে দিই। নীরা কি করবে বুঝতে পারছে না। আমি এখন ওর হাত ধরে আছি, কিন্তু মুখে কিছু বলছে না। নীরা বুঝতে পারছে না আমি এখন কি করব ওর সাথে। কাল রাত থেকে বিনা কারণে অনেক রুড ব্যবহার করেছে ও আমার সাথে, কিন্তু নীরার কি দোষ? মনিরাই তোকে উল্টোপাল্টা বুঝিয়ে দেয়। নীরা আবার সাহস করে নীলার সাথে কথা বলে। এইভাবে ডাকছিস কেন তুই? দুলাভাই লাগি না আমি তোর? দুলাভাই বল। তাদের দাঁত চেপে নীলার কথাটা বলে। নীরা বেচারি আমার ধমকে ভয়ে কাঁচুমুচু হয়ে যায়। নীরা কিছু বলতে যাবে তার আগে হুট করে আমি নীরার হাত ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে আসি। তারপর নীরাকে গাড়ি থেকে টেনে আবারও কোলে তুলে পা দিয়ে দররাম করে দরজাটা বন্ধ করে দিই। তারপর সোজা গিয়ে একটা রিক্সায় আস্তে করে বসিয়ে দিই। মামা, আমার শালিকা যেখানে যাবে না আমিও দিও। কথাটা বলে আমি গাড়ি নিয়ে নীরার সামনে দিয়ে বের হয়ে যাই। নীরা বেশি অবাক হলো না, কারণ ও জানে এই রাক্ষসীরা যে কি পরিমাণ ঘাটতে না। রাগ উঠলে সব করতে পারে বেটা। নীরা হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত জমাট বেড়ে গেছে। শয়তানের না আমার শালিকা যেখানে যাবে নামিয়ে দিও। বলি কেন রে? আমি না হয় ভুল বুঝে দুলাভাই বলেছি, বেশি তো বলিনি, একটুখানি বলেছি। এত রাগ করে কি আছে? রাগ তো আমার করার কথা। মনি 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 বলি, কিসের মনি বলতে হয়? হ্যাঁ, নাম নাই। রাগ আমারও হচ্ছে, রাগ আমারও আছে। দেখি কত সময় কথা না বলে থাকে উগান্ডার দৈত্য কোথাকার। আপা, কই যাবেন? রিক্সাওয়ালার কথায় নীরা বাস্তবে ফেরে। যাহার নামে যাব, যাবেন? নীরা লোকটাকে এক ধমক দিয়ে নীরা রিক্সা থেকে নেমে পড়ে। তারপর হাঁটতে শুরু করে। একটুখানি হেঁটেই দেখে আমার গাড়ি। নীরা বেশ বুঝতে পারে গাড়ি এখানে থাকার কারণ কি। নীরা দুষ্টুমির হাসি হেসে ওঠে, দৌড়ে গাড়ির সামনে গিয়ে আমার পাশে দাঁড়ায়। আমি নীরাকে দেখেও ডোন্ট কেয়ারের মতো সামনের দিকে তাকিয়ে থাকি। আমাকে একটু লিফট দিবেন দুলাভাই? নীরার কথা শুনে আমি এবার তেলে বেগুনে জ্বলে উঠি।
কারণ নিজে ঠাস করে একটা বসালে দুলাভাই বলার স্বাদ মিটে যাবে। আমি দুলাভাই তোমার? খুব দুলাভাই ডাকার শখ করেছে না? হ্যাঁ, তো বলো মুনিরাকে বিয়ে করে দিই, দিন রাত দুলাভাই দুলাভাই করে ডাকতে পারবে। নীরা মুখ ভেঙিয়ে গাড়িতে উঠে বসে। আমার বকাগুলোকে ডোন্ট কেয়ার হিসেবে নাই। আমি আর কথা বলি না, গাড়িতে এমন ভাবে বসে যে পুরো গাড়ি কেঁপে ওঠে। নীরা কলেজ গেটে ঢুকেই দাঁড়িয়ে পড়ে। হে নিহারিকা, কেমন আছো? পলাশকে দেখে আর ওর কথায় নীরা চরম বিরক্ত হয়। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? হে ডোন্ট কল মি ভাইয়া। তুমি জানো তোমার সাথে আমার বিয়ে ফিক্স হয়ে গেছে, সো প্লিজ ভাইয়া বলো না। আমি কি একবার বলেছি আপনাকে বিয়ে করব? না, ও তো বলেনি। এখন বললাম আমি আপনাকে বিয়ে করব না। পলাশের কথায় নীরার খুব রাগ হয়। ওনার সাথে আর কথা না বাড়িয়ে চলে যেতে নিলেই পিছে থেকে পলাশ নীরার হাত টেনে ধরে। নীরা রেগে কিছু বলতে যাবে তার আগেই ধরাম করে একটা শব্দ হয়। নীরা তাকিয়ে দেখে আমার হাত থেকে গড় গড় করে রক্ত বের হচ্ছে আর গাড়ির জানালার কাঁচ ভাঙা। নীরা দৌড়ে আমার হাত ধরার আগে আমি সেখান থেকে চলে যাই। নীরাও আমার পিছনে দৌড়ে দেয়। পলাশ এটা দেখে কেমন শয়তানি হাসি দিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। শুনুন, দাঁড়ান দাঁড়ান না প্লিজ, দুলা ভাই। নীরার কথা শুনে নিলয় থেমে যায়। শুনুন, দাঁড়ান দাঁড়ান না প্লিজ, দুলা ভাই। নীরার কথা শুনে আমি থেমে যাই। আমাকে দাঁড় করানোর জন্য দুলা ভাইয়ের একটা টনিকের মতো কাজ করলো। আমি তো দাঁড়িয়ে গেলাম আর নীরার সামনে ফিরেও আসলো। এসে আচমকা নীরার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিই। নীরা বেচারি গালে হাত দিয়ে দাঁড়িয়ে ওর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে। সেকেন্ডের মধ্যে ওর সাথে যে কি হয়ে গেল সেটা বোঝার চেষ্টা করছে। এখন যাবো মুনিরার কাছে বিয়ে করতে। এতই যখন দুলা ভাই ডাকা শখ হয়েছে, তোর শখটা পূরণ করি। চ চ, তুই প্রথম সাক্ষী হবি, চ। আমি নীরার হাত টেনে নিয়ে চলে যাবার আগেই নীরা আমার হাতটা টেনে ধরে বলে, সরি। সরি? হ্যাঁ সরি কি? আমার ব্যথা সিরাপ না মেডিসিন? আসলে কাল কথাটা বলেই নীরা নিজের অরুণাটা এক কোনায় আমার হাতে সেটা পেঁচিয়ে ধরে। আমি সব জানি, খারাপ লাগছে আমার। এতে সব থেকে বেশি কষ্ট লেগেছে তুমি সত্যি মিথ্যা না যাচাই করে আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে। আমার কথাটা একবারও ভাবলেও না, তারপর তো স্টুপিডের মতো ডাক ডাকছো আমার। মনেরা কি বললো সেটাই তোমার কাছে ইম্পর্টেন্ট, তাই তো? আর আমি যে দিন রাত তোমার পিছে পড়ে আছি সেটা কোনো ভ্যালু নেই তোমার কাছে। তুমি আমাকে কেন বিশ্বাস করবে? তুমি তো তোমার কাজিনকে বিশ্বাস করবে। তুমি তো আর আমাকে ভালোই বাসো না, ওই পলাশকে ভালোবাসো। কে বললো আমি ওনাকে ভালোবাসি? সব বুঝি আমি, ছোট বাচ্চা না। কার মনে কি আছে আমি সব বুঝি। অভিমানী কণ্ঠে কথাটা বলেই উল্টো দিকে ঘুরে দাঁড়ায়। নীরা বেশ বুঝতে পারে। নীরা মুচকি হাসি দিয়ে বলে, এভাবে নাচানাচি করলে কিন্তু আমার ওড়নাটা খুলে যাবে, পরে কিছু বলতে পারবেন না। চুপচাপ দাঁড়ান। আমি নীরার ওড়নার কাঁটাটা নিজের হাত থেকে খুলে দিলাম। জোরের সাথে টেনে খুলে যাওয়ার সময় আমার হাতে লেগে যায়। আউ! আমার ব্যথা যন্ত্রণা কণ্ঠ নীরা বুকে গিয়ে আঘাত হলো। চট করে আমার হাতটা মুঠো করে ধরতে আমি হাতটা ছাড়িয়ে দিই। না না, ঠিক আছে, তোমার ওড়না ধরার অধিকার আমার নেই। অধিকারটা অন্য কারো, সেটা আমি জানি। সরি, আমার জন্য তোমার ওড়নাটা নষ্ট হলো। আমি নিউ ওড়না কিনে দেবো। আমার কথায় নীরার প্রচণ্ড রাগ হলো। এক ঝটকায় আমার সামনে নিজের ওড়নাটা খুলে মাঠে ছুঁড়ে মারে। আমি হতদন্ত হয়ে যাই নীরার কাজটা দেখে। আমি চট করে ওড়নাটা তুলে নীরাকে চুপিয়ে দিই। তোমার সাহস দেখে তো আমি হতবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে কিভাবে চিপ মেন্টালিটির কাজ করলে? হ্যাঁ, টেনে ঠাস করে এমন একটা চড় দেবো না, তোমার এত সাহস করে থেকে আসে দেখে নেবো। দাঁতে দাঁত চেপে কথাটা বললাম। নীরা রাগে উল্টো দিকে ঘুরে যায়। আমি হ্যাঁচকা দিয়ে নীরার ওড়নার এক কোণা টেনে হাতের সাথে জড়িয়ে নীরার সামনে নিজের হাতটা এগিয়ে দিলাম। নে ধর, খুশি এবার? তাকে গজগজ করে কথাটা বলি আমি। নীরা মুচকি হেসে হাতটা টেনে ভালো করে জড়িয়ে ধরে। আমি কি ওনাকে বলেছি আমার হাত ধরতে? উনি ধরেছে তো আমি কি করব? আমি তো ওনাকে ডেকে আনিনি যে আপনার নিজের ক্ষতি করতে হবে। আমি তো জ্ঞান চাই না। আপনাকে জ্ঞান দেব সেই ক্ষমতা কি আমার আছে? যেটা সত্য সেটাই বলছি। ওনাকে আমার পছন্দ নয়, আমি চাই না উনি আমার সামনে আসুক। নীরার কথাটা আমি ভালো মতো বুঝতে পারি। নীরা ওকে কি বলতে পারছে। নীরা আমার হাত ধরে এনে গাড়ির সামনে দাঁড়ায়। আমি বোঝার চেষ্টা করি নীরা কি করতে চাইছে। এভাবে তাকিয়ে আছেন কেন? হসপিটালে যেতে হবে, গাড়িতে ওঠেন। এভাবে তাকিয়ে ভয় দেখাবেন না, ওকে? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, ওঠেন আপনি। বলেই আমাকে গাড়িতে হালকা ধাক্কা দিয়ে বসিয়ে দেয়। ম্যাম, হাতটা তো ওড়না দিয়ে বেঁধে রেখেছে আর ওড়নার বাকিটুকু আপনার শরীরে আছে, তো আমি না হয় এখানে বসলাম, আপনি কি করে গাড়িতে উঠবেন? এই রে, আমার তো খেয়ালই ছিল না। কি করবো এখন? এটা কোনো ম্যাটার হলো? আপনি নামেন, আমি আগে উঠি, তারপর আপনি ওঠেন। হয়ে গেল, সিম্পল। আমার কাছে আরো একটা আইডিয়া আছে। আমাকেও নামতে হবে না আর তুমিও বসতে পারবে। কিভাবে? নীরা কথাটা শেষ করতেই পারে না। তার আগে আমি নীরাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিই।
প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। মজা না ব্যাপারটা? এটা তো সব। প্লিজ নামান আমাকে, এভাবে কেউ গাড়ি চালায় নাকি? নীরার কথায় আমি কান দিলাম না, আর একটা সাউন্ড হলে ছুঁড়ে বাইরে ফেলে দেবো। নীরা মুখ ফুলিয়ে চুপচাপ বসে থাকে। নির্বাক্ষী নীরা চুপ করে থাকে, সে আমার কোনো কথা বলতে পারে না। আমি চট করে নীরার কপালে চুমু দিয়ে দিলাম। নীরা আমার দিকে তাকায়। দিন দিন তোমার বড্ড সাহস হয়ে যাচ্ছে, আমার কথাকে তুমি গুরুত্ব দিচ্ছ না। আমি কি করলাম? তোমাকে বারণ করেছিলাম না আমাদের কোনো জিনিস তুমি তোমার শরীর থেকে খুলবে না? কি বলেছিলাম না? হালকা ধমকে আমি কথাগুলো বলি। নীরা চুপটি করে থাকে। কাল রাতে সব নিজের হাতে পড়িয়েছি, আর এটা আমি খুলবো আমার বাসর রাতে। তার আগে যেন এগুলো না খোলা হয়, কারণ বাসর রাতে তো কোনো কিছু। আমি নীরার কানে কানে বিষ কথা বলছি। লাস্ট কথাটা শেষ হওয়ার আগে নীরা আমার মুখ চেপে ধরে। মুখে লাগাম লাগান, অসভ্য লোক। আপনার মুখে কি কিচ্ছু আটকে না? আমার কথায় নীরা বেশ লজ্জা পায়। নীরার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। আমি নীরাকে দেখে মুচকে হেসে নীরা ঠোঁটটা টেনে কিন্তু একটা কামড় বসিয়ে দিই। কামড়টা একটু জোরেই। নীরা আউচ করে ওঠে। আমি একটু জোরে হেসে ফেলি। এইটুকু কামড়ে এমন করছো? তাহলে বাসর রাতে কি করবো নির্বাচন? আল্লাহর রাস্তে মুখটা বন্ধ করুন, দোহাই লাগে আপনার। এত নির্লজ্জ হতে নেই, বুঝছেন? আই লাভ ইউ নির্বাখী। আমি ভালোবাসার তীক্ষ্ণ দৃষ্টিতে নীরার দিকে চেয়ে আছি। নীরা আমার চাউনি দেখে লজ্জা পেয়ে যায়। নীরা আমার থেকে চোখটা নামিয়ে নেয়। আই এম সরি নীরু। কেন? কথা দিয়েছিলাম তোমাকে, তুমি না চাইলে তোমাকে টাচ করবো না, কিন্তু তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। বেশি কিছু করিনি, জাস্ট তোমার উন্মুক্ত পেটে আলতো করে ঠোঁট দুটো ডুবিয়েছি। আপনার কপালে বউ জুটবে না, নির্লজ্জ লোক একটা। চুপচাপ গাড়ি চালান, একটা কথাও বলবেন না। আমি বাঁকা হেসে নীরাকে আরো ক্লোজ করে জড়িয়ে নিয়ে ড্রাইভ করি। নীরা কিছু বলার সাহস পায় না। হসপিটালে গিয়ে আমার হাত ব্যান্ডেজ করে দিলাম। আমি নীরাকেও চেক আপ করিয়ে নিই। তারপর আমরা নীরাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যাই। নীরা বাসায় এসে দেখে পলাশ ওর পরিবার নিয়ে সেজে গুজে বসে আছে। নীরা ধম মেরে ফ্লোরে বসে আছে, শাড়িটা অর্ধেক শরীরে আর অর্ধেকটা ফ্লোরে ছিটিয়ে আছে। হাতের আংটির দিকে এক নজরে তাকিয়ে আছে। বাসায় আসে সাথে সাথে নীরার বাবা নীরার হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসে। আম্মু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ তোমার পলাশের সাথে বিয়েটা ফাইনাল করে নিতে চাই। ছেলেটা চলে যাবে বিদেশে, তার আগেই সব করে নেওয়াটাই ভালো। আর আংটি বদলাটা আজকেই করে নেব। ওর আব্বুর কথা নীরা তো শকড একদম। আব্বু, এসব কি? তুমি জানো আমি... নীরার বাবা নীরার কথা মাঝখানেই থামিয়ে দেয়। তোমার কি আমার উপর বিশ্বাস নেই? তোমার কি ধারণা আম্মু আমি তোমার খারাপ চাইবো? সেটা নয় আব্বু, আমার পক্ষে ওনাকে বিয়ে করা সম্ভব না। ওনাকে আমার একদম পছন্দ নয়। প্লিজ আব্বু, এরকম করো না। এত বড় হয়ে গেছো, আমার মুখের উপর কথা বলছো কেন? তোমার ওপর কি আমার কোনো অধিকার নেই? ছেড়ে দিয়ে রেখেছি জন্য মাথা কিনে নিয়েছো আমার? ছোটবেলা থেকে যা চেয়েছো তাই এনে দিয়েছি, কোনো কিছুরও কমতি রাখিনি। আর আজ তুমি আমার মুখের উপর কথা বলছো? এই শিক্ষা দিয়েছি আমি তোকে? নীরার বাবা ধমকে নীরা ভয় পেয়ে যায়। এই প্রথম নীরার বাবা নীরাকে এইভাবে ধমকাচ্ছে। নীরার মা কি করবে বুঝতে পারছে না। স্বামীর মুখের উপর কথা বলতে পারেন না, আর আগের সঙ্গে তো আরোই না। আব্বু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি আমার খারাপ হবে এমন কিছুই তোমরা আমার আশেপাশে আসতে দেবে না। আমার লোকটাকে একদমই পছন্দ না, আর সারা জীবনের ব্যাপার এটা। তাই বলছিলাম... তুমি জ্ঞান দিচ্ছ আমাকে? এত সাহস তোমার? এবার আরো জোরে ধমকে উঠে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। নীরা কুকিয়ে উঠে কেঁদে দেয়। আব্বু! একটা কথা বলবে না তুমি, অসভ্য মেয়ে। নীরা মা, এবার মুখ খোলে। আমি কারো কথা শুনতে চাই না। আমি যা বলছি এটাই ফাইনাল। আজ এঙ্গেজমেন্ট হবে তো হবে, যা ওকে রেডি করে আনো। আজ হয় এঙ্গেজমেন্ট হবে, নয়তো তোমরা আমাকে হারাবে। নীরা হু হু করে কেঁদে দেয়। না চাইতো নীরা এঙ্গেজমেন্টের জন্য রেডি হয়ে যায়। নীরা মা নীরাকে লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে দেয়, খুব সুন্দর করে সাজিয়ে দেয়। নীরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। খবরদার, যদি কখনো অন্য কারোর জন্য সেজেছিস। আমার কথাটা মনে পড়তেই বুকের মধ্যে হু হু করে ওঠে ওর। খুব কষ্ট হচ্ছে, বুকের মধ্যে কেউ ছুরি জ্বালিয়ে দিচ্ছে তাই মনে হচ্ছে। নীরা ওর মায়ের হাত চেপে ধরে। আম্মু প্লিজ আব্বুকে বলো আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। প্লিজ আম্মু, প্লিজ। তখনই নীরার আব্বু এসে নীরার হাতটা টেনে বাইরে নিয়ে চলে যায়। নীরা কিছু বলতে গিয়ে ওর আব্বু চাহনি দেখে বলার সাহস পায় না। নীরার বাবা সোজা নীরাকে নিয়ে গিয়ে পলাশের সামনে দাঁড় করিয়ে দেয়। নীরা পলাশের মুখের দিকে তাকিয়ে দেখে পলাশ ভয়ঙ্করভাবে এক পৈশাচিক হাসি দিচ্ছে। বোঝাই যাচ্ছে কারোর উপর প্রতিশোধ দিচ্ছে। এই হাসি রহস্য নীরা ভেদ করতে পারে না, মাথা নিচু করে নেয়। রাক্ষস রাজা কই তুমি? প্লিজ সেভ মি, প্লিজ। মনে মনে কথাটা বলে নীরা নীরবে চোখের জল ফেলে। এরই মধ্যে আশেপাশে কি হচ্ছে, কি কি বলেছে সেদিকে নীরার মনোযোগ নেই। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোকে টোকাও যেন না দেয়, তাহলে সাথে সাথে তুইও মরবি। মনে রাখিস,
তবু শুধু আমার অধিকার, শুধু আমার, আর শুধুই আমার। আমার কথাগুলো মনে হতে নীরা আরো ভেঙে পড়েছে। আমার কথা বড্ড মনে হচ্ছে। সে তো আমাকে মানে না, আর তাদের বিয়েও। তাহলে কেন এত নীলাকে মনে পড়ছে? পলাশ হাতের রিং নিয়ে এক পা দুপা করে এগিয়ে আসছে ওর দিকে। নীরা অসহায়ভাবে ওর বাবার দিকে তাকায়, কিন্তু রাগের দৃষ্টিতে চোখ নামিয়ে নেয়। পলাশ যখনই নীরার দিকে হাত বাড়াবে তার আগেই পলাশের ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করার সাথে সাথে রিংটা ফেলে দিয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে যায়। ধূপ করে একটা আওয়াজে নীরার ধ্যান ভাঙে। শাড়িটা কোনো রকম গাড়ি জড়িয়ে ব্যালকনিতে গিয়ে দেখে নীলার গ্রিল মুঠো করে ধরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে নীরার বুকের হার্টবিটটা অনেক ফাস্ট হয়ে যায়। নীরার মনে হচ্ছে পৃথিবীর কাছে চলে এসেছে। নীরা দৌড়ে গিয়ে আমাকে সাইড থেকে জড়িয়ে ধরে। সাথে সাথে নিলয় নীরাকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নেয়। নীরা মোটেও অবাক হয় না, কারণ ও ভালোভাবেই জানে নিলয় এই সব কিছু জেনেছে, আর পলাশের ওইভাবে যাবার পিছনে কার অবদান রয়েছে। নীলয়ের মুখ দেখে নীরার কলিজা শুকিয়ে আসছে। এর আগে নিলয়ের মুখ লাল হয়ে আছে, চোখ দুটো জল জল করছে। নীরা কিছু বলতে যাবে তার আগে নিলয় চিল্লিয়ে ওঠে, বিয়ে করতে গিয়েছিলি না? বাহ, লাল শাড়ি, তো কি সব হয়ে গেছে নাকি? তো বল, তোকে কি বলবো, ভাবি নাকি বোন? নীরা ফুপিয়ে কেটে দেয়। একদম ন্যাকা কানা করবি না আমার সাথে। কথাটা বলে আমি নীরাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে দিই। নীরা ভয়ে চোখ বন্ধ করে নেয়। আমি সাথে সাথে নীরার গলা থেকে চেইনটা টেনে ছিঁড়ে নিই। সেভাবে কোমরের চেইনটাও ছিঁড়ে নিই। নীরা ব্যথায় কুকিয়ে ওঠে। নীলা সেগুলো তোয়াক্কা না করে হনহনিয়ে চলে যায়। নীরা অবাকে চরম পড়ছে। এ কেমন ঘাড় তারা ছেলে রে বাবা! কথা নেই বার্তা নেই এমন কাজ এভাবে কেউ কাউকে কিছু দিয়ে কেড়ে নেয়, সেটা ওর জানা ছিল না। কিছু শোনে না, জানে না, নিজের রাগকে প্রায়োরিটি দিয়ে রাক্ষসের মতো কাজ করে। নীলয় আবার ফিরে এসে নীরার হাত হ্যাঁচকা টেনে আংটিটা খুলে নেয়। নে নে, তুই যা, এবার মুক্ত তুই। কথাটা বলে আমি ধরাম করে গ্রিলে লাথি মেরে বেরিয়ে চলে যাই। নীরা আমার যাবার দিকে তাকিয়ে আছে। ভুল বুঝলো, ভুল বুঝে চলে গেল, একটা পারও জানতে চাইলো না। নীরা ওখানে ফ্লোরে বসে পড়ে। আমি যে চলে যাচ্ছি সেটা তো চোখে যাচ্ছে না। নীলয় ঘুরে এসে মারে এক ধমক। নীরা লাফিয়ে ওঠে নীলয়ের ধমকে। আমি রাগ করে চলে যাচ্ছি নির্বাহী, তুমি আটকাবে না আমাকে? আবারও ধমকটি। নীরা চুপ করে নীলয়ের দিকে এক পলকে তাকিয়ে আছে। কিচ্ছু বলবে নাকি চলে যাবো? কিছু বলছো না কেন তুমি? নীরা মাথা নিচু করে নেয়। নীলয় হাঁটু কেড়ে বসে পড়ে নীরার পাশে। হ্যাঁ, সরি নির্বাহী। নীরা আমার আদরেটাকে ফুপিয়ে কেঁদে ওঠে। আমি নীরা মাথাটা টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিই। নীরা ঠিক পাখির বাচ্চার মতো গুড়িসুটি মেরে আমার বুকের সাথে মিশে যায়। নীলয় কোমর জড়িয়ে দু হাতের বাঁধনে আমাকে আটকে দিলাম। যদি পারতো নীরা এখন আমার বুকের মধ্যে ঢুকে যেত। প্লিজ কেঁদো না নির্বাহী, তুমি জানো না রাগ হলে আমি আমার মধ্যে থাকি না, কি যে করি না আমি। প্লিজ পাখি, কেঁদো না। নীরা আমাকে ছাড়ছে না, কেঁদেই যাচ্ছে। আমি একটু আলগা হয়ে কোনো মতো নীরাকে কোলে তুলে দিলাম, তারপর বিছানায় বসিয়ে দিলাম। নীরা এখনও আমার কোমর জড়িয়ে আছে। আমি একটু নিচু হয়ে নীরার ঠোঁটে নিজের ঠোঁটটা টুকিয়ে দিলাম। নীরা আঁকড়ে ধরে আছে আমাকে, শুষে নিতে থাকে আমার টুকরো টুকরো পরশগুলোকে। আমি নীরাকে ছেড়ে দিলাম। নীরাও হাতের বাঁধন হালকা করে নেয়। আই এম সরি জান, প্লিজ ফরগিভ মি। আমি জানি তো আমার নীর কোনো ভুল করতে পারে না। আমি এটাও জানি তুমি কোনো পরিস্থিতিতে ছিলে, কিন্তু আমি কি করবো বলো? এই প্রেমিকের মন যে বোঝে না, না চাইতো তোমার সাথে রুড বিহেভ করে ফেলি। আমি নীরার গলা থেকে শাড়ি সরিয়ে উন্মাদের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকি। ইস, কতখানি ছিলে গেছে, খুব জ্বলছে না নির্বাহী? নীলয় উঠে দেওয়ালে একটা ঘুষি মারে। কি করছেন আপনি? নীরা আমার হাত ধরতে গেলে আমি হাত ছাড়িয়ে নীরাকে বিছানায় বসিয়ে দিলাম। নীরা কোনো কথা বলছে না, চুপ করে আছে। কারণ নীরা বুঝতে পারে নীলয় এখন প্রচণ্ড রেগে আছে। সেটা নীরার ওপর নাকি নিজের ওপরে সেটা নীরা বুঝে উঠতে পারছে না। আমি নীরার মুখে দেখে এক নজর দেখে দরজার দিকে যেতে থাকি। নীরা হুড়মুড়িয়ে উঠতে যায়। আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আমি কোনো কথা না বলে ঠাস করে দরজা লাগিয়ে রুম থেকে বের হয়ে যায়। নীরা দৌড়ে দরজা খুলতে যায়, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। শোনেন, প্লিজ যাবেন না, আপু আছে বাসায়। নীরা জানের পানি শুকিয়ে গেছে। এই ছেলেকে নিয়ে আর সে পারে না। ওর আব্বু যদি একবার দেখে তো কেয়ামত বাঁধিয়ে দেবে। ম্যাম সেদিন ঠিকই বলেছিল, একদম আগুনের গোলা, সব সময় দাও দাও করে কখন যে কাকে পুড়িয়ে দেয় কে জানে। নীরা দরজায় টোকা দেওয়ার সাহসও পাচ্ছে না। এটা ছেলে নাকি কি? এত সাহস কই থেকে পায়? আপু দেখে নিলে কি হবে? আর আম্মু দেখলে তো আপুকে বলে দেবে আমি তো শেষ। এই টিয়ার বাচ্চা ফোন ধরে না কেন? আমাকে না মেরে এটা শান্ত হবে না। এরই মধ্যে আমি রুমে ঢুকি। নীরা তেড়ে যায় এদিকে। শোনেন, সব কাজ নিজের ইচ্ছা মতো করবেন না। আপনি কি করতে গিয়েছিলেন? হ্যাঁ, যদি আব্বু দেখতো কি হতো ভাবতে পেরেছেন? আমি নীরা কোনো কথার উত্তর না দিয়ে নীরাকে টেনে বিছানার ওপর বসালাম। হাতের আইসের টুকরোগুলো পাশে রেখে এক টুকরো বরফ নিয়ে নীরার গালে ঘষে দিতে থাকি। ভয় পায় নাকি তোমার বাপকে? তোমার বাপের রুমের সামনে দিয়ে গিয়েছি। আমার কথা শুনে নীরা আটকে উঠে দাঁড়ায়। আল্লাহ, এখন
আমার কি হবে? পাগলি রুম লক ছিল, বসো চুপ করে। নীরা হাঁপ ছেড়ে ধুম করে বিছানায় বসে পড়ে। আমি আবারও আইসের টুকরো নীরার দিকে আনতে গেলে নীরা হাতটা ধরে ফেলে। গালি হচ্ছেন কেন? আমি ধট করে নীরার হাত মুচড়ে পিছনের দিকে নিয়ে নীরাকে টেনে বুকের সাথে লাগিয়ে নিলাম। নীরা ব্যথায় কুকিয়ে ওঠে। তোমার বাপকে বলো আমার নির্বাকের গায়ে যেন আর হাত না দেয়। আমার কথা শুনে নীরা তো শকড। কি করে জানতো আজ ওর বাবা ওকে মেরেছে? চোর তো আপনিও মারেন। আমি ভালোবাসি তাই মারি। আপু আমাকে ভালোবাসেন। এত বেশি কথা আমি শুনতে চাই না। ভালোবাসলে শুধু আমি বাসবো, মারলেও শুধু আমিই মারবো, অন্য কেউ না। কারণ তোর ওপর এখন শুধু আমার অধিকার। তাই কেউ যদি আমার বউয়ের গায়ে বিনা কারণে হাত তোলে সেটা আমি কিছুতেই মেনে নেব না। সামনে দিয়ে তুলে নিয়ে যাবো তোকে। নীরা আমার হুমকিতে ভয় পায়, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। নীরা ভালো করে জানে ফাঁকা আওয়াজ ছাড়া মানুষও নয়, যা বলবে তাই করে ছাড়বে। যে ঘাড় তেড়া। নীরার ভাবনার মধ্যে আমি হুট করে নীরাকে বিছানার সাথে লাগিয়ে ধরি। আজ যদি এঙ্গেজমেন্টটা হয়ে যেত, কি হতো ভেবেছিলে একবার? আমার কথাটা ভেবেছিলে একবার? কি হতো আমার কথার উত্তর নীরা দিতে পারে না, কারণ তো বিয়েটা করতে চাইনি, বাবার জন্য বাধ্য হয়ে রাজি হয়েছিল। সেটা নীলয়ও জানে, তবুও রাগ দেখাবে। যত সময় না রাগ কমে তত সময় এমন করবেই। তুমি ভুলে যাও কেন তুমি আমার সম্পদ? কারণ অন্যায় আবদার পূরণ করার জন্য আমার সম্পদ তুমি অন্য কারো হাতে তুলে দিতে পারো না। আমি চাইলে কিন্তু তোমাকে নিজের কাছে নিয়ে রাখতে পারি, সেটা তুমি চাইলেও আর না চাইলেও। তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার নিজের একটা পুরুষ আছে, আর সে নিজের বউকে সব কিছু থেকে সেফ রাখবে। এতটুকু ক্ষমতা সে রাখে। পেটে লাগছে। নীরা আস্তে করে কথাটা বলে। আমি সাথে সাথে নীরার উপর থেকে নেমে পড়ি। সরি পাখি, আমি বুঝতে পারিনি কোথায় লেগেছে। আমি নীরা পেটে হাত দিতে গিয়েও হাতটা গুটিয়ে নিলাম। নীরা মুচকি হেসে উঠে বসে বলল, বেশি না, একটু। আমিও মুচকি হেসে উঠে বললাম, এতটুকু ভাত সহ্য করতে পারছো না? আর যখন নীরা লাফিয়ে উঠে আমার মুখটা চেপে ধরে। অসভ্য লোক। আমি নীরার হাতে ঠোঁটটা লাগিয়ে দিলাম। নীরা হাত সরিয়ে নিতে গেলে নীলয় অন্য হাতে নীরার কোমরটা জড়িয়ে নিজের কাছে টেনে নেয়। নীর পাখি, ভালোবাসো পলাশকে? এইরকম মুহূর্তে আমার এইরকম কথায় নীরা আরো রেগে যায়। আমার পেটে গুঁতো মেরে আমার কাছ থেকে সরে আসে। আউচ! উফ! নীর পাখি, কি করলে এটা? আপনাকে বলেছিলাম না পলাশ যেন আমার সামনে না আসে, তারপরেও আমার সামনে কি করে আসে? আমি নীরার কথা কানে না নিয়ে রিল্যাক্স ভাবে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। ইস, মাথাটা না বড্ড ব্যথা করছে। একটু টিপে দাও না নীরু। নীরা ঠায় দাঁড়িয়ে আমাদেরকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এই ছেলেটার কাজকর্ম কিছুই বুঝি না আমি। কি চাইও? কোনো টেনশন নেই, মহারাজের মতো ভাব। দেখে মনে হচ্ছে কত বড় রাজ্যের শাহেনশাহ। ওনার তো রাজ্য আছে, এই রাক্ষস রাজ্য, বদমাশ লোক একটা। নীরার ভাবনার মাঝে আমি হাতটা বাড়িয়ে নীরাকে টেনে বিছানায় বসিয়ে দিলাম। তারপর নীরার কোলে মাথা রেখে শুয়ে পড়ি। ফোনটা বের করে কারো কাছে কল করে এলাম। নীরা এখনো আমার দিকে তাকিয়ে আছে। আমি লাউড স্পিকার অন করে নীরার সামনে ধরি। ফোনের ওপর থেকে কেউ কথা বলে ওঠে। স্যার, কাজ হয়ে গেছে। বেটা তো মাসের মধ্যে বিছানা থেকে উঠতে পারবে না, আর হাত পায়ের যে অবস্থা করেছেন, নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। নীরা হাঁ হয়ে এবার ফোনের দিকে তাকাচ্ছে, আর একবার আমার দিকে। আমি যে কাউকে আচ্ছা তাহলে পিটিয়েছি সেটা তো বুঝতেই পারছে, কিন্তু কাকে সেটা নীরা এখনো বুঝে উঠতে পারছে না। যেখান থেকে তুলে এনেছিলি সেখানে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আয়। আমার কলিজের দিকে হাত বাড়ালে যে কি অবস্থা হয় সেটা সারা জীবনের মতো শিক্ষা পেয়ে গেছে। নীরার এবার বুঝতে অসুবিধা হলো না যে আমি কাকে পিটিয়েছি। আমি ফোনটা কেটে নীরার দিকে তাকাই। আমার চোখ লাল হয়ে আছে। নীরা চোখের পলক নামিয়ে নেয়। আপনি পলাশকে মেরেছেন? নীরার কথায় আমি আবারও শুয়ে পড়ি। আমি মারিনি, ও নিজে যেচে এসেছে মার খাবার জন্য। আমি কি করে ফিরিয়ে দিই বলো? ব্লাডি বাস্টার্ড। নীরা কি বলবে বুঝতে পারছে না। তাই বলে এভাবে কাউকে মারা ঠিক নয়। আমি আবারও উঠে বসি, রাগি চোখে নীরার দিকে তাকাই। কেন, তোর কষ্ট লাগছে? সেটা আমি কখন বললাম? অবাক হয়ে কথাটা বলেন নীরা। থাক, তোর কিছু বলতে হবে না। তুই থাক তোর পলাশকে নিয়ে, একদম আমার কথা মনে করবি না। আমি হনহনিয়ে রুম থেকে চলে যাই। গ্রিলের দরজাটা ধরাম করে বাড়ি মেরে যায়। নীরা রুমে থেকে লাফিয়ে ওঠে। অস্ত একটা বচ্চা, কথায় কথায় ঝাড়ি। এর থেকে পলাশই ভালো, কিছুই বলে না আমাকে।
কথাটা বলে সামনে তাকিয়ে দেখে আমি ওর সামনে অগ্নি দৃষ্টিতে এমন ভাবে তাকিয়ে আছি যেন চোখ দিয়ে নীরাকে ভস্ম করে দেবো। আল্লাহ রক্ষা করো। এরা বুকে ফোন দিয়ে ইনোসেন্ট ফেস নিয়ে আমার দিকে তাকায়। এত দূর? আচ্ছা তুই থাক, তো পলাশকে নিয়ে আবার যদি এসেছি কখনো আমার নাম পাল্টিয়ে রাখিস। কথাটা বলে আমি গড় গুটিয়ে আবার সে আগের স্টাইলে বের হয়ে যায়। নীরা বেচারি এখনো আমার যাবার দিকে তাকিয়ে আছে। এ কেমন ছেলে রে বাবা, হুটহাট করে তুফানের মতো চলে আসে, আবার হুটহাট করে বাতাসের মতো দাঁড়িয়ে থাকে। আমার মতো মাসুম একটা মেয়েকে এভাবে টর্চার কিভাবে করে ও? এত রাগ, মনে তো হয় আমাকে সেই রাগের আগুনে পুড়িয়ে দেবে। নীরা একা একা কথাটা বলছিল, সাথে সাথে নীরা ফোনে মেসেজের টোন বেজে ওঠে। নীরা মেসেজ ওপেন করে একটা ধাক্কা খাই। আমি আমার ভালোবাসার আগুনে পোড়াবো তোকে, এমন করে পোড়াবো যে একদম ভস্ম করে দেব। আমার মেসেজ দেখে টাসকি খাই। না আর না, আমি কিভাবে ওর সব কিছু আগে জানতে পাই সেটা ওর জানতেই হবে। হঠাৎ করে নীরার ফোনে আবারও মেসেজ টোন বেজে ওঠে। নীরা মেসেজ ওপেন করতেই বিছানায় বসে পড়ে। নীরা মুখটা শুকিয়ে যায়, কারণ মেসেজে এমন লেখা ছিল, হাই বেবি, কালকেই তোমার ফ্রিডমের শেষ দিন। কাল তোমাকে আমার করে নেব। তোমাকে ছাড়া আমার বেড যে বড্ড ফাঁকা ফাঁকা লাগে। তোমাকে আমার চাই, আর এনি কস্ট ডার্লিং। সি ইউ সুন বেবি। গত কয়েকদিন যাবত নীরার ফোনে আমার মেসেজ আসে, আর সেটা যে কে দেয় সেটাও নীরা ভালো জানা আছে। নীরা ভয়ে চোটে ফোনটা ফ্লোরে আছাড় মারে। ভাঙা টুকরো থেকে সিমটা বের করে ভেঙে ব্যালকনি দিয়ে নিচে ফেলে দেয়। নীরার পুরো শরীর কাঁপছে। এরই মধ্যে টিয়া রুমে ঢোকে। নীরাকে এইভাবে দেখে টিয়া নীরাকে টেনে বিছানায় বসিয়ে দেয়। এই আপু, কি হয়েছে? ফোন ভেঙেছো কেন? দুলাভাই কিছু বলেছে? নীরা টিয়াকে জড়িয়ে ধরে জোরে কেঁদে ওঠে। ও আমাকে নিয়ে যাবে কাল টিয়া? ও ও আবার ফিরে এসছে, প্লিজ বাঁচা আমায় প্লিজ। ঠাস করে একটা চড় পড়ল টিয়ার গালের উপরে। টিয়া ব্যাটারি রাস্তার মাঝে গালে হাত দিয়ে থপ করে রাস্তার মাঝে পড়ে গেল। ইউ ইডিয়েট, তুমি এখন বলছো আমাকে তুমি জানো না আমার পাখি কেমন আছে? তোমার সেন্স আছে কোনো? আপু বারণ করেছিল আপনাকে জানাতে, তাই। তাই? হ্যাঁ, তাই মাই ফুট। কি কাজ দিয়েছিলাম তোমাকে? লিসন, আমার নীরে যদি কিছু হয় তো কাউকে ছাড়বো না আমি, মনে রেখো। কি আমল বাঁধিয়ে দেবো পুরো, কলিজা ছিঁড়ে নেবো। ওরা আমার নীরের গায়ে যদি একটু আঁচড় লাগে তো। আমি হন্তদন্ত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাই। টিয়া কেঁদে ওঠে। কাল রাতের অরেঞ্জ ফোনটা নীরা সিরিয়াস নিলেও টিয়া নেয়নি, আর নীলাকেও জানায়নি। যার দরুন টিয়া নীরার মনটা ফ্রেশ করতে জোর করে বাসা থেকে বের করে আনে, আর অয়ন নীরাকে টেনে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। তখন টিয়া বাধ্য হয়ে নীলাকে ফোন করে, আর নীলা এসেই টিয়ার গালে চড় মারে। এদিকে টানাভাবে কয়েকটা চড় পড়ল নীরার গালে। নীরার দুই গাল ফেটে রক্ত বের হচ্ছে। ভালোভাবে বলছি, কবুল বলে দাও, নয়তো খুব খারাপ অবস্থা হবে তোমার। আমি আমার জীবন থাকতে আপনার আশা পূরণ হবে না, আপনি যা পারেন করে নিন। নীর কথা শেষ করার আগে অয়ন নীরার গালে কষে আবারও চড় মারে। নীরা ছিটকে পড়ে যায়। কি ভেবেছিলে তোমরা পালিয়ে আসলে তোমাকে খুঁজে পাবো না? আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে? তোমার প্রতিটি সেকেন্ডের খবর আছে আমার কাছে, বুঝলে? কি পারি দেখো, জাস্ট দেখো। তোমাকে আমার চাই, কিন্তু আমার বিছানায় নেবার জন্য সেটা বইতে পাবে। তাই তো এই ব্যবস্থা করা। একবার বিয়েটা হোক, তারপর দেখো তোমার কি অবস্থা করি আমি। পুরুষের মতো একটা মেয়েকে জোর করে তুলে এনে এবার পুরুষত্ব দেখানো ছাড়া কি পারেন? হ্যাঁ কি পারেন? লজ্জা করেন আপনার? আপনারও তো বোন আছে। তার সাথে যদি কেউ এমন করতো তাহলে, নাকি তাকেও নিজের হাতে বিছানায় তুলে দিতেন? অয়ন নীরার কথা শুনে আবার একটা চড় মারে। নীরার কিছু বলতে পারছে না। ফ্লোরে লুটিয়ে পড়ে কপাল ফেটে ফিনফিন করে রক্ত বের হচ্ছে। পুরো মুখ মেখে গেছে রক্ত দিয়ে। এখনো সময় আছে এটা, আমার কাছে মত দাও, নয়তো তোমার লাশ পাবে তোমার পরিবার আছে। সে অবস্থায় আপনি থাকবেন না। সে আসবে আমাকে করা প্রত্যেকটি আঘাতের দাম নিবেশে আপনার কাছ থেকে। কে আসবে? নীলয় চৌধুরী? আমার সামনে দাঁড়ানোর কোনো অ্যাবিলিটি নেই ওর। কিভাবে তুলে এলাম তোমাকে দেখেছো? ওর নাকের ডোকা থেকে তুলে এনেছি তোমাকে, ওর টেরও পায়নি। তাই বলছি কবুলটা বলে দাও। কাজী সাহেব, আপনি আবার শুরু করুন। মেরে ফেলেন আমাকে, বেঁচে থাকতে আপনার আশা পূরণ হবে না। এতে আমার কোনো সমস্যা নেই ডার্লিং, তোমাকে মেরেই বিয়েটা করবো, কারণ তুমি আমার না হলে নীলয়েরও হবে না। অয়ন নীরার কাছে গিয়ে হ্যাঁচকা টেনে নীরাকে টেনে তুলতে আচমকা কেউ অয়নের নাক বরাবর পাঞ্চ মারে।
আর নীরাকে বুকের সাথে মিশিয়ে নেয়। অয়ন ছিটকে দূরে গিয়ে পড়ে যায়। পুরো রুম আমার দল বলে ভরে যায়। তারা অয়নের চেলাগুলোকে ধুম ধাক্কা পিটাতে থাকে। নীরা মিটি মিটি চোখে তাকিয়ে দেখে সেই এসেছে। তাকে দেখে নীরা ফুপিয়ে কেঁদে সেই মানুষটাকে জড়িয়ে ধরে। নীরা পারে তো মানুষটা বুকের মধ্যে ঢুকে যেত। আমি নীরার মুখটা 2 হাতে টেনে উপরে তুলে নিই। আমি আইসক্রিম খাচ্ছিলাম আর ও আমার আইসক্রিম ফেলে দিয়ে জোর করে তুলে এনেছে। আমাকে অনেক মেরেছে, অনেক বকাও দিয়েছে, চুলও ধরেছে। তখন খুব ব্যথা লেগেছে, আমার গলা দুটো ব্যথাও করছেও জ্বলছেও। নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর আমার কাছে অয়নের বিরুদ্ধে অভিযোগ করছে। আমি মন দিয়ে নীরার কথাগুলো শুনছি। আমার চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে নীরার এই অবস্থা দেখে। কি যে হবে কেউ জানে না। লোকে বলে নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস। আমি সেই রূপে একদম চুপ করে আছি। পানি খাবো আমি, আমার গলা শুকিয়ে গেছে, পানি। নীরার কথা শুনে আমি পিছিয়ে ঘুরে মানিকের দিকে তাকালাম। মানিক দৌড়ে পানির বোতলটা আমার হাতে ধরিয়ে দিই। ইউ ব্লাডি, তুই কে রে? আমার পাখিকে ধরতে চাইছিস? অয়ন তেড়ে আসলো আমার দিকে। আমি শিকারী বাঘের মতো হিংস্র চোখে অয়নের দিকে তাকিয়ে মানিকের দিকে তাকালাম। মানিক আরো কিছু ছেলে এসে অয়নকে ধরে উড়ার ধরা পিটাতে থাকে। আমি দৃষ্টি ঘুরিয়ে ফোল্ড করা হাতের শার্ট টেনে ওটার এক কানা দিয়ে আস্তে আস্তে নীরার ঠোঁটের রক্ত মুছে দিতে থাকি। তারপর আস্তে আস্তে চুলগুলো সরিয়ে দিই। বোতলের মুখটা খুলে আস্তে আস্তে নীরার ঠোঁটের সাথে লাগালাম। নীরা আস্তে আস্তে পানিটা খেয়ে নেয়। তারপর আবার আমার বুকের মধ্যে ঢুকে পড়ে। আমি নীরাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ওকে কোলে তুলে নিই। তারপর সামনে থেকে চেয়ারের লাথি মেরে সরিয়ে দিয়ে আস্তে করে টেবিলে বসিয়ে দিই। নীরাকে ভালো মতো বসিয়ে দিয়ে নীরার কপালে চুমু রেখে দিলাম। তারপর আচমকা সেই চেয়ারটা তুলে অয়নের মাথায় বাড়ি মেরে দিই। এত ঘটনা তাড়াতাড়ি হলো যে কেউ কিছু বুঝতেই পারল না। আমি চেয়ারের ভাঙা টুকরো তুলে অয়নকে ইচ্ছা মতো পিটাতে থাকি। হিংস্র পশুর মতো পিটাতে থাকে অয়নকে। অয়নের অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি আমার মার খেয়ে। ব্লাডি বাস্টার্ড, তোর এত বড় সাহস, তুই আমার জানের গায়ে হাত তুলেছিস? তোকে তো আজ। দাঁতে দাঁত চেপে নীলার কথাগুলো বলে অয়নের হাত দুটো মুচড়ে ভেঙে দেয়। অয়ন ব্যথায় গণবিহারী চিল্লিয়ে ওঠে, শালা শুয়োরের বাচ্চা, ব্লাডি বিচ, তুই হাতে ওকে চড় মেরেছিস? তোর কত বড় বুকের পাটা, তুই ওকে তুলে এনেছিস? এটা জানার পরেও যে নীলা ওর জীবনে আছে, তুই কি করে বাঁচিস সেটা আমি দেখবো। কি বলেছিলি? হ্যাঁ, আমার অ্যাবিলিটি নেই? কুত্তার বাচ্চা, তুই চিনিস আমারে? তোর এত বড় বুকের পাটা, তুই ওর চুলের মুঠি ধরেছিস, ওর গায়ে হাত দিয়েছিস। আমি অয়নের চুল এমনভাবে টান দিই আমার হাতের সাথে অয়নের চুল উপড়ে চলে আসে। আমি মানিকের হাত থেকে চাকু নিয়ে অয়নের বুকের উপরে চালিয়ে দিই। তোর কলিজা দেখবো আমি, কত বড় কলিজা তোর। আমি হাতের আঙ্গুলগুলো অয়নের বুকের সেই কাটা জায়গায় খামচে ধরে ভিতরে ঢোকাতে লাগে। অয়ন মরণ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আমি অয়নের চিৎকারে যেন পৈশাচিক সুখ পাচ্ছি। আজ ওর কলিজা টেনে ছিঁড়বই। এদিকে নীরা আর দেখতে পারছে না। এমনি অয়নকে মেরে আদমরা করে দিয়েছি। আমি তো উন্মাদ হয়ে গেছি, ওকে থামাতে হবে। নীরা উপায় খুঁজতে থাকে। নিলয়। হঠাৎ নীরার আওয়াজ আমার ঘোর কেটে যায়। আমি পিছে তাকিয়ে দেখি নীরা 2 হাত মেলে দিয়েছে আমার দিকে। আমার খুব খারাপ লাগছে, বলে নিন না প্লিজ। নীরার কথা শুনে লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি 2 হাত ভালো করে ধরে নীরাকে নিয়ে কোলে তুলে নিলাম। এত সময় নীরা ছোট বাচ্চার মতো 2 হাত আমার দিকেই তুলেছিল। নীরা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কি হয়েছে, খুব খারাপ লাগছে? এত রাগ ভালো না, ওনাকে ছেড়ে দিতে পারেন। আপনি আছেন তো, আমার কিচ্ছু হবে না। আমি রাগি চোখে নীরার দিকে তাকাই। আমি বেশ ভালোভাবে বুঝতে পারি নীরা কেন ওকে এইভাবে কাছে ডাকলো। নীরাও আমার চাহনি দেখে বুঝতে পারে আমি সব বুঝতে পেরেছি। প্লিজ। মাইনকা, ওর রাস্তায় ফেলে দিয়ে, কুকুর শিয়ালে ছিঁড়ে খাবে। নীরার দিকে তাকিয়ে কথাটা বলে আমি হনহন নিয়ে বের হয়ে যাই। নীরা বুঝতেই পারে আমি এবার ওর উপর খেপেছি। আমি নীরাকে ড্রাইভিং এর পাশের সিটে বসিয়ে দিলাম। তারপর নিজের ড্রাইভিং সিটে বসে পড়ি। আমি কোনো কথাই বলছি না, চুপচাপ ড্রাইভিং করছি। নীরা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে যায়। আমি বাঁকা চোখে নীরার দিকে তাকাই। নীরা এবার আমার বাহু জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখে। আমি জোরে গাড়ি ব্রেক করে গাড়ি থামিয়ে দিই। নীরা কিছু বলবে তার আগেই আই এম সরি নির্বাহী, আমার জন্য তোমার এই অবস্থা। আমি তোমাকে সেভ করতে পারিনি। কাল যদি জোর করে তোমার গলার চেইনটা না ছিঁড়তাম তাহলে আজ তোমার এত কষ্ট হতো না। আমার কথা নীরা মাথার উপর দিয়ে গেল। আমি কিসের কথা বলছি? চেইনের ওটা মানে? আমি কিছু না বলে গাড়িটা স্টার্ট দিলাম।
আমি নীরার পুরো বাড়িতে হাইড ক্যামেরা লাগিয়েছি, এমনকি নীরার বাসার মেইন মোড়েও। আর নীরার ফোনের কভারে আর গলা সেই চেইনের লকেটে এমন কিছু করে দিয়েছি যেটা নীরার সমস্ত বলা কথা ব্লুটুথের মাধ্যমে আমি শুনতে পারি। চেইন তো ছিঁড়েছে আর ফোনের কভারটাও রাগ করে খুলেছে, সেটা নীরার ফোনে লাগানো হয়। আমার এখন নিজের উপরে রাগ হচ্ছে, ও নীরাকে সেফ রাখতে পারেনি। নীরার এমন হওয়ার জন্য নিজেকেই দায়ী করছে। আমি নীরাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে নীরাকে চেক আপ করিয়ে মেডিসিন দিয়ে দিলাম। এরই মধ্যে আমি নীরার সাথে কোনো কথা বলি, বাসার সামনে এসে নীরাকে কোলে তুলে নিয়ে হন হন করে বাসার মধ্যে ঢুকে পড়ি। এভাবে বাসায় যাবে না প্লিজ, আব্বু থাকলে মেরে ফেলবে। আমি কোনো কিছু তোয়াক্কা না করে ভিতরে ঢুকে যাই। প্লিজ, আব্বু দেখলে মেরে দেবে। আমি সোজা নীরার রুমে নিয়ে যাই, নীরাকে বিছানায় বসিয়ে দিই। পিছে ঘুরে দেখি টিয়া দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখি টিয়ার গাল লাল হয়ে আছে। আমি এগিয়ে এসে টিয়ার গালে হাত দিলাম। সরি টিয়া পাখি, মাথা ঠিক ছিল না। টিয়াকে কিছু বলতে না দিয়ে আমি আবার নীরার কাছে গিয়ে নীরাকে বুকের সাথে কিছু উড়িয়ে দিলাম। নীরাকে ছেড়ে দিয়ে আলতো করে নীরার মুখটা উঁচু করে আলতো করে ঠোঁটের কোনায় চুমু দিয়ে বের হয়ে আসি। আমি ড্রিঙ্ক করে সেই অবস্থায় ফ্লোরে পড়ে আছি, দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আমার মনে পড়ছে সেদিনের কথা, যেদিন দরজা ভেঙে মায়ের লাশটা ঝুলন্ত ফ্যান থেকে নামানো হচ্ছিল। সে নিজের চোখে দেখেছে নিজের মায়ের কষ্টের প্রতিটি মুহূর্তের কথা। ওর মায়ের ওপর হওয়া অত্যাচার করল। সেদিন এতটাই ছোট ছিল ও নিজের মায়ের পাশে দাঁড়াতে পারে। সেদিন ওর মাকেও বাঁচাতে পারে, রাজ নীরাকেও বাঁচাতে পারে। ওর মাকে ফিরে পায়নি, আর নীরাকে পেয়েছে রক্তাক্ত অবস্থায়। নীরার রক্ত মাখা মুখটা আমার চোখে বারবার ভেসে উঠেছে। আমি হাতের বোতলটা ফ্লোরে ছুঁড়ে মারি, সেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে চারপাশে ছড়িয়ে যায়। হঠাৎ করে আবার নীরার কথা মনে হতেই আমি শাওয়ারটা হাতে নিয়ে বের হয়ে পড়ি, কিন্তু মাঝ রাস্তা থেকে আবারও ফিরে আসি। তোমাকে আর আমি আমার কষ্ট কখনো পেতে দেবো না, আমার জন্য তোমার কষ্ট পেতে হবে না। আমি রমেশে বিছানে ধপ করে শুয়ে পড়ি, কিন্তু নিজেকে দমিয়ে রাখতে পারি না, আবারও বেরিয়ে যাই। নীরা ঘুম ঘুম চোখে নিজের ওপরে কারো উপস্থিতি টের পাচ্ছে, খুব চেনা স্মেল পাচ্ছে ও। নীরা বুঝতে অসুবিধা হয় না ও কার বুকে শুয়ে আছে। নীরা পিছন থেকে আমার একটা হাত উঠিয়ে নেয়। আপনি এত রাতে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল। কেমন আছো নীর? এখন কি গালে ব্যথা করছে? আপনি ড্রিঙ্কস করেছেন? বললেই হলো, আমি বেশ বুঝতে পারছি। সরি নীর, আই লাভ ইউ। নীর পাখি, রাগ করো না প্লিজ। আজ শেষবারের মতো তোমার কাছে এসেছি। আমার কথা শুনে নীরা বুকের মতো চ্যাট করে ওঠে। শেষবারের মতো মানে কি? হ্যাঁ, আমি কিছু না বলেই নীরা কপালে হালকা করে চুমু রেখে রুম থেকে বেরিয়ে আসি। নীরা তাকিয়ে আছে ওর দিকে। কি বলে গেল সে? নীরার মাথায় তো কিচ্ছু আসছে না। নীরা উঠে ব্যালকনিতে গিয়ে দেখে আমি দু হাত ভাঁজ করে দরজার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে সে জানতো নীরা আসবে। আমি নীরাকে চুপচাপ দেখছি, কোনো কথা না বলে নিশ্চয়ভাবে ওর দিকে তাকিয়ে আছি। নীরা কিছু বলতে চাইবে তার আগে আমি বের হয়ে আসি। আজ 15 দিন হলো আমি নীরার সাথে দেখা করি না। আমার এমন আচরণে নীরা রীতিমতো শকড। সামান্য একটা ব্যবহারের জন্য 7 দিন কোনো কথা বলেনি, কিন্তু রোজ সামনে আসতো। কিন্তু এবার 15 দিন পার হতে যাচ্ছে, আমি একটা বারের জন্য ওর সামনে আসিনি। কন্ট্যাক্ট করার এত চেষ্টা করেছে, তাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। নীরা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর আইসক্রিম খাচ্ছে, নজরটা টিভির দিকে, কিন্তু মনটা আছে আমার কাছে। একবারও কি নীরার কথা মনে পড়ছে না ওর? এত নিষ্ঠুর তুমি, একটা বারও মনে হচ্ছে না তোমার নীরা পাখি কি করে আছে তোমাকে ছাড়া? আপুই, এই আপুই, হুম দুলাভাইকে খুব মিস করছো না? হুম নীরা এবার কেঁদেই দেয়। তোমাকে দেখে বোঝা যাচ্ছে। কি করছো তুমি? তোমার আইসক্রিম খাওয়া বারণ জানো না? পুরো 3 বক্স আইসক্রিম শেষ করলে। ভাগ্যিস খুবই বাসায় নেই, নয়তো পিটিয়ে সোজা করতো। নীরা খুব খুব করে কাশছে, তবুও আইসক্রিম খাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কেঁদো না নিরাপু, মনে নেই সেবারের কথা? সামান্য রিং খুলেছিলে, তাই 7 দিন কথা বলেনি। আর এবার তো অনেক বড় কথা লুকিয়েছো, এই জন্য তোমাকে একটু কড়া ডোজের শাস্তি দিচ্ছে, বুঝছো? নিজে থেকেই ফিরে আসবে। পাগলের মতো ভালোবাসে দুলাভাই তোমাকে। সে আমাকে ভালোবাসে না টিয়া, একটুও ভালোবাসে না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। টিয়া গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে সামনের মানুষদের দেখে রীতিমতো তো শক খায়। কে এসেছে টিউ? নীরার কথা শুনে টিয়া ভয় পেয়ে যায়। কি বলবে ওকে? ওদের দেখে টিয়ার কি অবস্থা হবে? সহ্য করতে পারবে তো? ওরা নীরার সামনে চলে আসে। নীরা সবে মাত্র আইসক্রিম মুখে দিয়েছে। নীরা, মিট মাই ফিয়ন্সি,
নিলয়। নীরা মাথা তুলে মনির আর আমাকে এত ক্লোজ হয়ে দেখে আর মনিরার কথা শুনে বিষম লেগে যায়। এত জোরে জোরে বিষম লেগেছে যে নীরা সোফায় লুটিয়ে পড়েছে কাঁচতে কাঁচতে। নীরার অবস্থা দেখে টিয়া হন্তদন্ত হয়ে পানি নিয়ে এসে নীরা মুখে ধরে। নীরা পানি মুখে নিয়ে এক চুমুক দিতেই বিষমের ভাগটা বেশি হয়ে যায়। নীরা আমার দিকে তাকিয়ে দেখে মনিরা আমার এক হাত জড়িয়ে ধরে নীরা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরা বুকের মধ্যে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেছে। নীরা এক পলক আমার মুখের দিকে তাকায়। ওর এমন অবস্থা আর আমি ঠাঁই দাঁড়িয়ে আছি। নীরা চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে, অঝরে পানি গড়িয়ে পড়ছে। আপু রিল্যাক্স। নিরাপু, আল্লাহ এত বিষম লাগলো কি করে? কখন থেকে বলছি এত আইসক্রিম খেও না, তোমার এমনি ঠান্ডার সমস্যা, ফুপি আমাকে মেরে ফেলবে। ওহো, কোন সময় তোর বিষম লাগলো রে? আমি তো আসলাম তোদের দুলাভাইকে তোদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য, কিন্তু মনির আপু, দুলাভাই কি পালিয়ে যাচ্ছে? দেখছো নিরাপুর কি অবস্থা? কষ্টটা শুধু ওর আর কারো না। আমি ঠিক আছি। দুলাভাইকে বস। একদম চুপ থাকো। নিজের এই অবস্থা আর উনি দুলাভাইয়ের চিন্তা করছে। চলো রুমে। আরে নিরাপু, তোমার মুখ দিয়ে রক্ত। আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। এগিয়ে গিয়ে নীরাকে ধরতে গেলে নীরা দৌড়ে রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা অন করে বসে পড়ে। নীরা ভাবতেই পারছে না আমি এমনটা করব। এইভাবে আসবো ওর সামনে অন্য একটা মেয়ের হাত ধরে, তার ফিয়ান্সের রূপ নিয়ে। বুকের মধ্যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ওর। ও দুলাভাই, কেমন আছেন? খুব ভালো লাগছে তাই না? হ্যাপি তো আপনি? টিয়া, এটা কেমন কথার ধরন? আরে রাগ করো না। তোমার মতো এত কিউটের ডিব্বা মেয়েকে বউ হিসেবে পাচ্ছে, ভালো তো থাকার কথাই। আমার নিরাপুর মতো খ্যাত মেয়েকে বিয়ে করছে না। তা তো অবশ্যই। ও ও কোথায় গেল? ওকে, ও নিরাপু আছে কোথাও, আপনার চিন্তা করতে হবে না। আপনি বসুন না। মনিরাপু, ফুপি তো বাসায় নেই, তুমি জানো না? হয়তো ফুপি আর ফুপা নানির বাসায় গেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার কিছু ব্যবস্থা করি। তোর কিছু করতে হবে না, আমি খাবার অর্ডার দিয়েছি। ও, অল দ্য বেস্ট দুলাভাই। টিয়া রাগ মিশ্রিত কথাটা বলে চলে আসে। আমি মুনিরের হাত ছাড়িয়ে দিয়ে সোফায় বসে পড়ি, যেখানে নীরা এত সময় ধরে বসেছিল। তুমি একটু বসো, আমি আসি। মনিরের কথা বলে যাওয়ার সাথে সাথেই আমি উঠে নীরার ঘরে দৌড় লাগালাম। নির্বাখী, নির্বাখী, প্লিজ দরজা খোলো। নীরা পাখি না দুলাভাই, নীরা। আমার আপুর নাম নীরা। আর আপনি এখানে কি করছেন? মনির আপু তো পাশের ঘরে, যান সেখানে। আমার বোনটা কি বোকা দেখেন। ও ভাবছিল আপনি হয়তো সেই ঘটনার জন্য ওকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আপনি বিলিভ করেন? মাত্রই ও অভিমান করে বলেছিল আপনি ওকে ভালোবাসেন না। কাঁদছিল মেয়েটা, কিন্তু ওর কথাটাই ঠিক। শাস্তি ওকে ঠিকই দিচ্ছেন, সেটা ভালোবাসার জন্য। ও এদিকে মরে যাচ্ছে আপনার সাথে কথা বলতে না পেরে, আর আপনি অন্যজনের সাথে। টিয়া বেপি, ইনি আমাদের দুলাভাই। গেস্টের সাথে কেউ এভাবে কথা বলে? নীরা দরজাটা খুলে টিয়াকে হালকা ধমক দিয়ে ওঠে। আমি নীরাকে দেখে থমকে যাই। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, ভেজা চুল থেকে টপটপিয়ে পানি গড়িয়ে পড়ছে। পরনের জামা প্রায় ভিজে গেছে। নীরার ভাঙা কণ্ঠের কথাগুলো শুনে আমি যতটা পারি নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি। নিজের কষ্টটা প্রকাশ করতে চাইছি না। নীর, তোর মুখ দিয়ে রক্ত? দুলাভাই, নীরা আমার নাম, নীর নয়। আর আমার মুখ দিয়ে রক্ত কেন পড়লো সেটা আমি বুঝবো। টিয়া বেবি, এই কথা যেন আম্মু বা আব্বু যেন না জানে, প্লিজ। আরে নীলয় বেবি, দেখো তোমার জন্য আমি টেস্টি কফি বানিয়েছি। নীরা মুচকি হেসে আমার দিকে তাকিয়ে মনিরার দিকে তাকায়। আরে আপু, কফি শুধু দুলাভাইকে দিলে হবে? আমরা কি ভেসে এসেছি নাকি? নীরার কথায় আমি নীরার দিকে তাকাই। ওর মনে যে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আরে এটা তো স্পেশাল, বুঝিস না? মনির আপু, তোমরা ড্রয়িং রুমে বসে যা করে করো। নীরাপু, তুমি আমার সাথে এসো। দেখেছো চুলের পানি দিয়ে ভিজে গেছো, চলো চেঞ্জ করবে। না, আমি ঠিক আছি, আমি এখন বাইরে যাবো একটু। তুই গিয়ে পড়তে বস। এই অবস্থায় তোমাকে বাইরে যেতে দিব না। আরে চুপ, যেতে বলছি না, যা। নীরা টিয়াকে ধমকে ওঠে। টিয়া চলে যায় নিজের ঘরে। আরে নীরা, তুই একে ধমকালি কেন? আরে বোঝো না, আমাদের প্রাইভেসি লাগবে না?
নীরার কথা শুনে মুনিরা বেশ লজ্জা পেল। ঢং দেখে আর বাদি না, আমি রাগে চোখে নীরার দিকে তাকিয়ে আছি। আরে দুলাভাই, আমার রুমটা আজ আপনাদের প্রাইভেসির কাজে লাগাতে পারেন। শালির তরফ থেকে এটা আপনার জন্য গিফট। কেউ আসবে না আপনাদের মধ্যে, আমিও না। বাই, অল দ্য বেস্ট। কথাগুলো বলে নীরা সেখান থেকে চলে আসে। বেবি, কফিটা। আমি মনিরার হাত থেকে কফিটা নিয়ে দেওয়ালে জোরে ছুঁড়ে মারি। কফির মগটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি দেওয়ালে জোরে একটা ঘুষি মেরে হনহনিয়ে বের হয়ে আসি। আমি হুড়মুড় করে গাড়িতে বসে দেখি নীরা আগে থেকেই গাড়িতে চুপটি করে বসে আছে। নীরা জানতো বের হওয়ার সাথে সাথে আমি বেরিয়ে আসবো। আমি নীরাকে দেখে থ মেরে যাই। চুপচাপ গাড়ি চালান। আমি কিছু বলবো তার আগে নীরা আমাকে চুপ করিয়ে দেয়। আমি গাড়ি স্টার্ট দিলাম। নীরা আবারও খুব খুব করে কেসে ওঠে। আমি গাড়ি ব্রেক করে জলদি করে পানির বোতলটা নীরার সামনে ধরি। ঠিক আছে, আমি না খেলে মরে যাব না দুলাভাই। নীরার কথা শুনে আমি গর্জে উঠি। আর একটা বাজে কথা বলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরে দুলাভাই, রাগ করছেন কেন? চলে এলেন যে। আমার রুমটা কি আপনাদের ডেট করার জন্য পারফেক্ট ছিল না? তুই চাস আমি অন্য মেয়ের সাথে রুম ডেট করি? নিজেই তো রুম দিয়ে আসলাম, আর আপনি তো শুধু শুধু আমাদের বাসায় আসেননি। নিশ্চয়ই প্রাইভেট সময়ের জন্য। এসব কথাবার্তা বাদ দিন। আমি চাইলে না ওপেনে ডেট করতে পারি। আমার প্রাইভেসির জন্য আপনার রুমের দরকার নেই। সেটাই। গত 15 দিন হয়তো এটাই করেছি। মানে হোয়াট ডু ইউ মিন নীর? আমি কি মনে করেছি আপনি জানেন? নীর, এটাই হবার ছিল। আমি জানতাম আমাকে দিয়ে আপনার পোষাবে না। আমি তো কালো, লম্বাও না, স্লিমও না, স্মার্ট ও সুন্দরীও নই। আমাকে কেন ছেলেরা পছন্দ করবে সেই যোগ্যতা তো আমি রাখি না। আপনার কোনো দোষ নেই। কথাগুলো বলতেই নীরা আবারও কাঁচতে থাকে। প্রতিশোধ নিচ্ছ নীর? আপুকে খুব ভালোবাসেন তাই না দুলাভাই? আমি নীরার গাল চেপে ধরে পানি খাইয়ে দিলাম। নো মোর এনি ওয়ার্ড, নয়তো জানে মেরে দেবো। ক্লান্ত নীরা সিটে এলিয়ে পড়ে। আমি নীরাকে সোজা হসপিটালে নিয়ে গেলাম। গাড়ি থেকে নামার সময় আমি নীরাকে কোলে তুলে নিলাম। নীরা ছাড়াতে গিয়েও পারে না। সেখানে গিয়ে জানতে পারে অতিরিক্ত কাশের ফলে গলার ভিতরে ছিলে গেছে, যার ফলে নীরা মুখ দিয়ে রক্ত বের হয়। আমি চেক আপ করিয়ে মেডিসিন নিয়ে নীরাকে আবারও কোলে তুলে নিলাম। গাড়ির সামনে এসে নীরাকে নামিয়ে দিলাম। গাড়িতে উঠো। নীরা উঠতে গিয়ে দেখে সিটের পাশে একটা স্কার্ফ পরে আছে। এটা তখন ফলো করেনি নীরা, এটা এখনও চোখে পড়ে। নীরা হেসে ওঠে, হাসিটা একটু জোরেই দেয়, যার ফলে আমি নীরাকে হাসতে দেখে ভ্রু কুচকোর সামনে এসে দাঁড়াই। কি সমস্যা? আমার প্রশ্নেই নীরা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নীরার চোখের পানি দেখে আমি থমকে যাই। একটু এগিয়ে নীরার সাথে ঘেঁষে দাঁড়াই। নীরার হাত টেনে বুকের সাথে জড়িয়ে নিলাম। এই নীর পাখি, কি হলো তোমার? খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে? নীরার নজর এখনো স্কার্ফটার দিকে। আমি নীরার চোখের দিকে নজর রেখে সিটের দিকে তাকিয়ে স্কার্ফটা দেখি। আরে এটা তো। মনে রাখো। আমি নীরার দিকে তাকাই। এখনো ফোটায় ফোটায় পানি গড়িয়ে যাচ্ছে চোখ বেয়ে। আমি কি বলবো বুঝতে পারছি না। হয়তো ব্যক্তিগত কাজের সময় এটা বিরক্ত করছিল, তাই এখানে পড়ে আছি। নীর, আমি নীরাকে গাড়ির সাথে আটকে দিলাম। তুমি কি বলছো বুঝে শুনে বলছো তো? পাগল হয়ে গেছো নাকি তুমি? আপনি বাসায় যান দুলাভাই, আপু আপনার জন্য ওয়েট করছে। নীর, দ্যাটস এনাফ। গাড়িতে ওঠো, এসব কথা পরে হবে। তোমার শরীর ভালো না। মরে গেলে সব ঠিক হয়ে যাবে। কি চাওটা কি তুমি? হ্যাঁ, আমি নিজে কিছু একটা করে ফেলি? নীরা আমার কথা কানে না নিয়ে চলে যেতে লাগে। আমি নীরাকে টানতে টানতে নিয়ে সে গাড়ির সামনে দাঁড় করিয়ে মনিটার স্কার্ফটা তুলে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে নীরাকে হালকা ধাক্কা দিয়ে বসিয়ে দিলাম। নিজের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকি। তুমি এমন করে নিজেকে কেন কষ্ট দিচ্ছ বলো? তুমি তো আর আমাকে ভালোবাসো না, বিশ্বাসও করো না। যা করেছি আমি জোর করে করেছি। নীরা আমার কথাগুলো কানে নিল না। ব্যাগ থেকে একটা জুসের বোতল বের করে ঢকঢক করে পুরো খালি করে দিয়ে আমার দিকে বোতলটা ধরে। আমি গাড়ি ব্রেক করে বোতলটা হাতে নিয়ে নীরার দিকে ভ্রু কুঁচকে তাকাই। স্মেল দিস। নীরার কথা শুনে আমি বোতলটা নাকের কাছে নিয়ে আস্তে একটু স্মেল নিই। স্মেলটা জুসের মতো হলেও একটু অন্যরকম। আমার কিছু বলতে যাবে তার আগে নীরা নড়ে চড়ে বসে। মেডিকেলে পড়া এক বন্ধু আছে আমার। সে অনেকদিন আগে আমাকে একটা পয়জনের বোতলের কথা বলেছিল। সেটা খাবার 10 মিনিটের মধ্যে যদি সেই পয়জন নষ্ট করার ইনজেকশন না নেওয়া হয়, তো 10 মিনিটের মধ্যে তার মৃত্যু অনিবার্য। নীরার কথা শুনে আমি ভয়ার্থ চোখে নীরার দিকে তাকাই। হোয়াট রাবিশ! নীরা, তুমি সত্যি করে বলো, তুমি এমন কিছু, মানে এই জুসের সাথে তুমি? ইয়া,
আমি ঠাঁটিয়ে একটা চড় মেরে দিই। আই জাস্ট কিল ইউ, ড্যাম ইট ইডিয়েট। তোমাকে আমি মাটিতে পুঁতে দেবো যদি আজ তোমার তিল পরিমাণে কোনো ক্ষতি হয়। আমি সাথে সাথে গাড়ি ব্যাক করি। রিল্যাক্স দুলাভাই, মরে গেলে তো এমনি আমাকে মাটিতেই কবর দিতে হবে, এতে আমার সমস্যা নেই। আমার জাস্ট দুইটা উত্তর দেবেন, সেটা অবশ্যই ট্রু বলতে হবে, কারণ অনিবার্য মৃত্যুযাত্রীকে মিথ্যা বলতে নেই। আর একটা কথা বললে আমি তোমাকে খুন করবো, বেয়াদব মেয়ে কোথাকার। যা করার পরে করেন। আমার প্রশ্নের উত্তর, তাহলে আমি পয়জনের নাম বলবো, নয়তো এভাবেই মরে যাবো। তোর কিচ্ছু করতে হবে না, আমি নিজে তোকে মেরে ফেলবো। ইউ ইডিয়েট, তোর সাহস কি করে হয়? অলরেডি 3 মিনিট শেষ। পয়জনের নাম ছাড়া কিন্তু কেউ কিছু করতে পারবে না। ডাক্তাররা এর নাম খুঁজতে আমি মরে যাব। মীরা, মীরা প্লিজ স্টপ। আমি হন্তদন্ত করে গাড়ি ড্রাইভ করতে শুরু করি। গাড়ি অনেক স্পিড নিয়ে ড্রাইভ করছি। রাগের মাথায় অনেক নির্জন জায়গায় চলে এসেছি। এখন কোনোভাবেই 10 মিনিটে হাসপাতাল যাওয়া সম্ভব নয়। 5 মিনিট শেষ। কথাটা বলতেই নীরা কাশতে শুরু করে, গাল বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়তে থাকে। ইউ বলো কি, প্লিজ 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 বলো না, আমি আর সহ্য করতে পারছি না। আমি নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে নিলাম। এই পাখি, তুই কেন এমন করলি? প্লিজ, তোর যা জানা সব আমি বলবো। আগে প্লিজ বল না, তোর জন্য কি আমি এসব করছি? আমি বল না, তোর কিছু হলে আমি কি করে বাঁচবো বল। আপনি মনিরাকে বিয়ে করেছেন? এইসব কথা বলা হবে, আগে প্লিজ। আপনি মনিরা আপুকে বিয়ে করেছেন কি না? ইয়েস অর নট? গুড। আপনি কাকে ভালোবাসেন, আমাকে নাকি মনিরা আপুকে? নীর। নীরা জোরে কেসে ওঠে, আর এবার মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। আমি তোকে ভালোবাসি, শুধুই তোকে। প্লিজ এভাবে শাস্তি দিস না নীর, প্লিজ প্লিজ ডু সামথিং। প্লিজ, আমি আমার নীরকে চাই। প্লিজ নীর, প্লিজ। আমার আমার ইঞ্জেকশন আছে। আমি তাড়াতাড়ি ইঞ্জেকশনটা নিয়ে নীরাকে পুশ করে দিলাম। নীরা নেতিয়ে পড়ে আমার বুকে। আমি নীরাকে বুকের সাথে লাগিয়ে নিয়ে পাগলের মতো করতে থাকি। এই নীর, নীর, এই নীর, কথা বলো প্লিজ। নীর পাখি, কি হলো তোমার? কথা বলো নীর পাখি, প্লিজ কথা বলো না। নীরা আস্তে আস্তে মাথা তুলে আমাকে এক নজর দেখে আবার মাথাটা গুঁজে দেয় আমার বুকে। তুমি ঠিক আছে তো নীরু? এমন পাগলামো কে করে বলো তো? জান বেরিয়ে আসছিল তো আমার। আমাকে কি মানুষ বলে মনে হয় না তোমার? খবরদার বলছি, পর্দা যদি তুমি এমন কাজ করেছো তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। নীরা আস্তে আস্তে করে আমাকে ছাড়িয়ে সিটে বসতে লাগে। কি হচ্ছে নাকি নীর, এমন করছো কেন? আমাকে নিচে বসিয়ে দিন, আমার ভাড়া আপনার নিতে হবে না। ঠিক আছে। আমি ক্লান্ত স্বরে কথাটা বলে নীরা। না, আমার এখানেই থাকতে হবে। চুপচাপ আমার বুকে থাকো, আমার কাছে থাকবা, একদম নড়াচড়াও করবা না। আমাকে শান্তিতে থাকতে দাও নীর। দুলা ভাই ছাড়েন আমায়, আমি ঠিক আছি। আর আপনিও। নীরার কথা শুনে আমি নীরকে আরো শক্ত করে জড়িয়ে নিলাম। ভুলে যেও না, আমার অধিকার আছে তোমার উপরে। তোমাকে আমি নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি। বড্ড ভালোবাসি তোমাকে নীর, বড্ড ভালোবাসি। বোঝো না কেন তুমি? তোমার কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, ভাবতে পারছো? একটু তোমার অবস্থা দেখে আমার কি কোথায় ফিল হচ্ছিল, শ্বাস আজকে আসছিল আমার। আমার কথা শোনার সাথে সাথে নীরা আমাকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে থাকে। দু হাত আমার শার্ট মুঠো করে টেনে ধরে। তুমি আমাকে ভালোবাসো? একটুও ভালোবাসো না? তুমি কি করে এটা করতে পারলে নিলয়? তোমার কি আমার কথা একটা বারের জন্য মনে পড়েনি? তুমি কি করে পারলে অন্য কাউকে তোমার জীবনে জড়িয়ে দিতে, অন্য কাউকে বিয়ে করতে? তুমি আমাকে ভালোবাসো, তাহলে কি করে পারলে অন্য কাউকে টাচ করতে? বলো কিভাবে পারলে বলো? তুমি বিলিভ করো নীর, আমার ভালোবাসার কসম, আমি আমার নির্বাহী ছাড়া অন্য কাউকে কোনো দিনও সে চোখে দেখিনি, আর তাকে ছাড়া কোনো মেয়েকে টাচও করি। তাহলে তোমার গাড়িতে ওর স্কার্ট কেন? হয়তো আমার নীরকে কাঁদানোর জন্য।
আমি কাঁদবো? এমন জিনিস তুমি আসতে দিচ্ছ কেন আমার কাছে? আমি চাই না, আমি চাই না ওকে। কিন্তু আমি ওকে চাই। মানে? বিয়েটা আমি করছি নীর পাখি। আমার কথা শুনে নীরা থমকে গেল। নীরা কান্না বন্ধ করে দেয়, হাতের বাঁধনটা হালকা করে দেয়, ঝট করে আমার কোল থেকে নেমে আসে। নীর পাখি, আমাকে মেইন রোড নামিয়ে দিন দুলাভাই। আমি কিছু বলতে গিয়েও পারি না। রাগের মাথায় হাতটা গাড়ির স্টিয়ারিং এর সাথে বাড়ি মেরে গাড়ি স্টার্ট দিল। ওই নীরার কানে আমার কথাটা বাড়ি খাচ্ছে, আমার ওকে চাই। তাহলে এসব কেউ আবেগের বশে করেছে? মনিরা আপুকেও ভালোবাসে, আসলে আমাকে এভাবে দেখে ও নিজের আবেগটা কন্ট্রোল করতে পারছে না। তাই তো আমি কেন ভুলে যাই, কালো মেয়েদেরকে কেউ ভালোবাসে না, সবাই মোহে পড়ে, মোহে। গাড়ি থামান দুলাভাই, আমার ক্ষুধা লেগেছে, আমার জন্য কিছু নিয়ে আসুন। আমি সাথে সাথেই গাড়ি ব্রেক করি, তাড়াতাড়ি গাড়ি সাইড করে পাশের দোকানে চলে যাই। নীরার জন্য অনেক খাবার নিয়ে এসে গাড়ি খুলতেই দেখি নীরা নিয়ে আমার হাত থেকে প্যাকেটগুলো পড়ে যায়। পাগলের মতো নীরাকে চারিদিকে খুঁজতে থাকি। তখন আমার ফোনে মেসেজ টোন বেজে ওঠে। বাসায় চলে যান দুলাভাই, আপনার হবু বউ অপেক্ষা করছে আপনার জন্য। আমি রাগের চোটে ফোনটা রাস্তায় ছুঁড়ে মারি। আমি সে কখন থেকে নীরার রুমে বসে পাইচারি করছি, এখনো নীরা বাসায় ফিরেনি। আমার অস্থিরতা দেখে টিয়া মুচকি মুচকি হাসছে, তবে সেটা কিসের হাসি টিয়া ভালোই জানে। আপনি চাইলে আমি আপুকে ডেকে আনতে পারি দুলাভাই। আমি হুড়মুড় করে টিয়ার সামনে বসি। টিয়া বেপি, তুমি না বললে নীরার খবর তুমি জানো না? তাহলে নীরাপুর কথা তো আমি জানি না দুলাভাই, কিন্তু আপনার ফিয়ন্সির খবর তো জানি। সে তো জানে না আপনি লুকিয়ে এখানে বসে আছেন, তাও নিজের শালীর জন্য। এইভাবে প্রতিশোধ নিচ্ছ তোমরা আমার উপরে? আপনারা বিয়ে করছেন কবে দুলাভাই? খুব শীঘ্রই। মনিরাকে দেখে টিয়া আমার দিকে তাকায়। তাড়াতাড়ি করে নাও, নীরাপুরও বিয়ে হবে, দুটো দুলাভাই হবে আমার। কি বলেন দুলাভাই? মনিরা এগিয়ে গিয়ে আমার হাতটা জড়িয়ে ধরে। দুইটা দুলাভাই তো, বাট নীলার বেস্ট দুলাভাই হবে, দেখিস। নীলা তো আর আমার মতো সুন্দরী নয়, ওর আর কিরকম হাজবেন্ড হবে। মনিরার কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়, আর টিয়াও রেগে যায়। মনিয়াপু, এটা বেশি বেশি বললে। এমন একজন আছে যে আমার মনিয়াপুকে মাথায় করে রাখবে, বুকে আগলে রাখবে। সেই স্বপ্নই দেখ। স্বপ্ন দেখা ছাড়া আর কি করবো বলো তো? কালো মেয়েদের কেউ ভালোবাসে না, জানো তো? আমার সেই যোগ্যতাই নেই। কালো বলে সবাই দয়া করতে আসে। তোমার মতো সুন্দরী হলে তো কথাই ছিল না, কেউ দুদিনের ভালোবাসা দেখাতো না। নীরার কথা শুনে আমার বুকে মোচড় দিয়ে ওঠে। বুকের বাম পাশটা চিনচিনে ব্যথা অনুভব করছে। নীরা নিজেকে এমন মনে করছে। নীরাপু, আমি কিন্তু বাসায় চলে যাব, আর একদিন আমাকে না নিয়ে কোথাও গেলে তখন থেকে তুমি একা একা। টিয়ার কথা শুনে নীরা মুচকি হেসে টিয়ার চুল টেনে ধরে। বজ্জাত মেয়ে কই যাবি? হ্যাঁ, চুল কেটে কেটে দিব। আয় আমার সাথে আয়। দুলাভাই প্রথম আসলো আমাদের বাসায়, একটু আপ্যায়ন করতে হবে না? মনিরা আপু, তোমরা বসো, আমি ডিনার রেডি করছি। এখন আমরা কাবাবের হাড্ডি হব না। নীরা হেসে হেসে কথাগুলো বলে। টিয়া চুল টেনে বের করে নিয়ে আসে। নীরাপু, এসব কি হচ্ছে? তুমি মুখ বুঝে সব সহ্য করছো? ভুলে যেও না, তুমি বউ ওনার, তোমার জোর আছে ওনার ওপর, নিজের অধিকার টেনে নাও। তোর কি ধারণা আমি রোম্যান্স করার জন্য ওদের রেখে আসলাম? দেখ কি করি। এটা তো আমি জানি গুন্ডাটা আমাকে ভালোবাসে, কিন্তু তোর বোন পেতনিটা কি করে আমাদের মধ্যে ঢুকলো সেটা আমাকে বের করতেই হবে। বজ্জাটের পেট থেকে বের করতেই হবে। বাহ, এই না হলে আমার বোন। নীরা হঠাৎ টিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। নীরা হঠাৎ এমনভাবে কাঁদে দেখে টিয়া হন্তদন্ত হয়ে যায়। টিয়া পেপ্পি, দরজার পাশে তোর দুলাভাই দাঁড়িয়ে আছে। নীরা ফিসফিসিয়ে কথা শুনে টিয়া মুখ টিপে হেসে সেও নাকা কান্না করতে শুরু করে দেয়। দরজার এপার থেকে ওদের কান্না আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বজ্জাত মাইয়া, কান্নাকাটি করছো কেন? আমাকে সান্ত্বনা না দিয়ে অভিনয় করছো মাইয়া? ও সরি সরি। এই আপু, কি হয়েছে? কাঁদছো কেন? নীরাকে কথা শেষ করতে না দিয়ে আমি হুড়মুড় করে কিচেনে ঢুকে পড়ি। ছেলেটা মানে কোন ছেলে? কে কি বলেছে তোমাকে নীর পাখি? আমাকে বলো, ওর কলিজা ছিঁড়ে নেবো আমি। এত বড় সাহসটা কার? টিয়া পেপ্পি, খাবার টেবিল সাজাও।
আমাদের দুলাভাইয়ের ক্ষুধা লেগেছে মনে হচ্ছে। আরে নীলয়, বেবি তুমি এখানে? আমাকে তুমি চলে এসেছো কেন? সে কখন থেকে খুঁজছি তোমায়। বেপি, দাঁড়াও, তোমার বেপির গোষ্ঠী ষষ্ঠী পুজো করছি আমি। আরে আপু, তোমার বেপির ক্ষুধা লাগছে মনে হয়, আর দুলাভাই বলেছিল আজ নাকি তোমার হাতে খাবে। ওয়াও বেবি, সত্যি বলছো? নীরা আর টিয়া একসাথে বলে উঠলো, হ্যাঁ। তোমার বেপি সত্যি বলছে, তাই না দুলাভাই? আমি রাগী চোখে নীরার দিকে তাকিয়ে হন হন করে বের হয়ে আসি। মুনিরাও পিছে আসে। নীরা আর টিয়া মুচকি মুচকি হাসছে। ডাইনিং টেবিলে এক পাশে টিয়া আর নীরা, অন্য পাশে মনিরা। আমি ফ্রেশ হয়ে আসছি। মনিরা নিজের পাশে চেয়ার টেনেও দেয়। আমি এগিয়ে বসতেই যাবো তার আগে টিয়া আমার পায়ের সাথে পা বাঁধিয়ে দেয়, আর আমি মনিরার খুলে ধপ করে বসে পড়ি। মনিরা এতে আমাকে জড়িয়ে ধরে দু হাতে। আচমকা কেমন হওয়াতে আমিও মনিরা দু পাও চেপে ধরি। ব্যাপারটা নীরা বেশ বুঝতে পারে। নীরা রাগী চোখে টিয়ার দিকে তাকায়। আমি তো ভেবেছিলাম দুলাভাই তোমার উপরে পড়বে, কিন্তু কে জানতো গাড়ির ব্রেক ফেল হয়ে যাবে। তোকে আমি উষ্টা মারমু, বেয়াদব মেয়ে। মনে হচ্ছে একটা লাথি মেরে দুটাকে বাসা থেকে বের করে দিই। নীরা ধমকে টিয়ার সামনে থেকে একটা প্লেট তুলে মুখ ঢেকে নেয়। নীরা একটা প্লেট ফ্লোরে আছাড় মেরে গট গট করে ভিতরে চলে যায়। কাঁচ ভাঙার শব্দে আমার হুঁশ হয়। চট করে মনিরার উপর থেকে উঠে টিয়ার দিকে রাগি লোকে তাকালাম। বেচারি টিয়ার তো করুণ দশা। ইনোসেন্ট ফেস করে আমার দিকে তাকালো। নীরার হাসির শব্দ আমি ভ্রু কুচকে সেই দিকে তাকালাম। নীরা কারোর সাথে ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছে। নীরা অযথাই সেই হেসে হেসে কথা বলছে। আরে নীরা, কার সাথে এত কথা বলছিস রে? নিউ পিএফ আপু। আমি সবে মাত্র খাবার মুখে তুলেছি। নীরার কথা শুনে আমার ভীষণ লেগে যায়। আমি চট করে উঠে নীরার ফোনটা টেনে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারি। আমি কারোর হলে তোমার এত জলে কেন গো? তোমার এত জলে কেন? নীরা সুর করে চেয়ার থেকে উঠে আস্তে আস্তে গানটা বলতে বলতে রুমে চলে আসে। আপিরে, তোমার কি মনে হয় না দুলাভাই তোমারে একা পেলে মেরেই ফেলবে? নয়তো তোমার গুলুমুলু দুইটা গালে তাবারাক দিয়ে চ্যাপটা করে দিবে। তুমি 1, 2, 3 না 10 নম্বর বিপদ সংকেত জারি নিয়ে জরুরিভাবে প্রস্তুত নিয়ে থাকো। টিয়ার কথা শুনে নীরা ভুরু কুচকে টিয়ার দিকে তাকায়। আর একটা কথা বললে উষ্টা মেরে বাইরে ফেলে দিব, বজ্জাত মাইয়া। একটু আগের কথাও কিন্তু আমি ভুলিনি। এর প্রতিশোধ নিব আমি। শাস্তি স্বরূপ বিয়ের পর বাসরাতে তুই আমার সাথে থাকবি। বজ্জাত মাইয়া, আমার গুণটাকে তুই তোর পেতনি মনের গলায় ঝুলাতে যাচ্ছিস? কানে নিচে দিব তোর। আপু, দুলাভাই। দুলাভাইয়ের গোষ্ঠী কিলাই। ওর নাম তুই আমার সামনে মুখে আনবি না। বেটা বউ থাকতে আবার বিয়ে করতে চায়, করুক বিয়ে। আমি কালো জন্য কি ছেলের অভাব পড়েছে নাকি? তুড়ি মারলেই ছেলের লাইন লেগে যাবে। আপনি কি লাইন লাগানো শুরু করে দিয়েছেন নাকি? হঠাৎ আমার হুঙ্কারে টিয়া নীরা দুজনেই লাফিয়ে ওঠে। আমার অগ্নিমূর্তি দৃষ্টিতে নীরার গলা শুকিয়ে আসে। আমি গটগট করে টিয়ার সামনে এসে টিয়ার হাতে গোটা কয়েকটা আইসক্রিম ধরিয়ে দিলাম। টিয়া পাখি, তুমি বাইরে গিয়ে তোমার বোনকে বিদায় করো, আর এখন যেন আমাদের কেউ ডিস্টার্ব না করে। গট ইট? ইয়ে, টিয়া রোবটের মতো মাথা ঝুঁকিয়ে কথাটা বলেই দৌড়ে বের হয়ে আসে। আমি সাথে সাথে ঠাস করে দরজাটা লক করে দিলাম। টিয়া ভালোভাবেই বুঝতে পারে নীরার কপালে টর্নেডো বয়ে যাবে। যেখানে নীরা কোনো ছেলের সাথে সাধারণভাবে কথা বলে সেটাও নিলয় সহ্য করে না। আর আজ তো নীরা অন্য ছেলেকে বিএফের পরিচয় দিয়েছে। ভাবতেই তো পাগল হয়ে যাচ্ছে ও। বোন রে বোন, তোমার কপালে কি যে রয়েছে আল্লাহ মালুম। শুধু একটাই উইশ করি, দুলাভাই তোমারে তাবারেক গুলা যেন আসতে দেয়। টিয়া বিড়বিড়িয়ে কথাগুলো বলতে বলতে নিজের রুমে চলে আসে। এসে দেখে মনিরা ফোনে কথা বলছে। কথা বলার ধরন দেখে বুঝতে পারে ও কার সাথে কথা বলছে। পুরাতন রিলেশন থাকতে তুমি আবার বিয়ে করতে যাচ্ছ কেন আপু? রাহাত ভাই তো তোমাকে অনেক ভালোবাসে। টিয়ার কথা শুনে মনিরা ভ্রু কুচকে টিয়ার দিকে তাকায়, তারপর ধূপ করে বিছানায় শুয়ে পড়ে। তুই কি ভাবিস আমার নাকের নিচে দিয়ে তোরা এত কিছু করবি আর আমি কিছু টের পাবো না? মানে মানে একটাই, ছোটবেলা থেকে মিনার সব বেস্ট কিছুই আমি নিয়েছি। আপোষে না পেলে জোর করে নিয়েছি। আর নিলয় তো আমার ড্রিম বয়। কলেজে সেই প্রথম দিন থেকে ওর উপর আমার টার্গেট, কিন্তু কিছুতেই আমাকে ও নিজের কাছে আসতে দেয়নি। আজ যখন নিজে যেতে এসেছে, ওকে
কি করে আমি এত সহজে নীরার ক্ষতি করব বল? তার মানে কি? তুমি সব জেনে শুনে কেন? তুমি জানো না নীরাপু দুলাভাইকে কত ভালোবাসে? তো ভালোবাসে তো কি, নিলয় তো বাসে না। আর ভালোবাসলেই কি, ও নিজে আমার কাছে এসেছে, আর যখন এসেই পড়েছে ওকে তো আমি ছাড়ছি না। আমি ফুপি আর ফুপাকে বলে সব ঠিক করে দেব। ওনারা দুলাভাইয়ের সাথে নীরাপুর বিয়ে দিয়ে দেবে। দেখি তুমি কিভাবে ওদের আলাদা করো। বোকামি, তোর কি ধারণা ফুপা একটা বাইরের মেয়ের জন্য আমাকে কষ্ট দেবে? কখনো না। বাইরের মেয়ে মানে কি বলতে চাও? নীরাপু কি করে বাইরের মেয়ে হতে পারে? সেটা সবাই জানে, সময় হলে ঠিক জানতে পারবে। আমি যাই, রাহাত অপেক্ষা করছে আমার জন্য। মনিরা হাসতে হাসতে নিজের ব্যাগটা নিয়ে বের হয়ে আসে। টিয়া এক রাশ প্রশ্ন নিয়ে মনিরার দিকে তাকিয়ে থাকে। মনিরার কথাগুলো সব টিয়ার মাথার উপর দিয়ে গেল। খারাপ কিছুর আভাস পাচ্ছে টিয়া, খারাপ কিছু ঘটতে যাচ্ছে। এমন কি কথা সেটা ওর হচ্ছে না। কি হলো, আপনি পিছুচ্ছেন কেন? আরে আপনি তো ছেলেদের লাইন লাগিয়ে দেবেন। লাইনটা না হয় আমি শুরু করলাম। কথাটা বলে আমি নীরাকে দুই হাতের দেওয়ালের সাথে আটকে ধরি। নীরা তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমি যে কতটা রেগে আছি নীরা সেটা বেশ বুঝতে পারছে। নীরা ভয়ের চোটে আমার মুখের দিকেও তাকিয়ে দেখছে না, মাথা নিচু করে আছে। বেবি, তুমি নিচের দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও। লুক অ্যাট মি, ড্যাম ইট! আমার ধমকারিতে নীরা আমার দিকে তাকায়। আমি সাথে সাথে নীরার গাল চেপে ধরি। ছেলেটা কে? কোন ছেলে? কোন ছেলে বুঝতে পারছিস না? তো নিউ বিএফ। জাস্ট টেল মি, হু ইজ দিস গাই? আই জাস্ট কিল হিম, টেল মি, ড্যাম ইট! আমার ধমক নীরা ছোটখাটো স্ট্রোক করে ফেলে। খানিকটা সাহস নিয়ে বুকে ফু দিয়ে চট করে নিচু হয়ে আমরা হাতের মাঝখান দিয়ে বের হয়ে সোজা ওয়াশরুমে দৌড় দিয়ে দরজাটা লক করে দেয়। নীর, আমার রাগ বাড়িও না, বের হয়ে এসো। আমার প্রশ্নের উত্তর চাই। তোমার এত সাহস কে দিয়েছে? কোথায় পাও এত সাহস? সেটা আমি দেখবো আজকে। বের হও বলছি। কেন? আপনার কথা আমি কেন শুনবো বলেন তো দুলাভাই? তোর দুলাভাই শুদ্ধ তো যখন দুলাভাই বলার স্বাদ মিটিয়ে দেবো আজকে আমি। ছি ছি, অসভ্য ছেলে মানুষ কোথাকার! তুমি দুলাভাই হবার জন্য নাচতেছো আর আমি বললেই দোষ? এভাবে কেউ নিজের শালীর সাথে কথা বলে দুলাভাই? হ্যাঁ, নীরা, নো মোর ওয়ার্ড। ওপেন দ্য ডোর রাইট নাও। আমি দরজা খুলবো না। কি করবেন আপনি? কি ভাবেন নিজেকে? হ্যাঁ, রাক্ষস রাজা? সবাই আপনার কথা মতো চলবে? বজ্জাত লোক! সংসারে সামনে এসে বলে কি না, মিট মাই ফ্রিয়ন্সি। ফ্রিয়ন্সির গোষ্ঠীর ষষ্ঠী পুজো করি, তুই থাক তোর ফ্রিয়ন্সি নিয়ে। আমি প্রেম করি, বিয়ে করি, তোর কি? হ্যাঁ, আই হ্যাভ এ বিএফ। তো তোর সমস্যা কি? আমি আমার বিএফ কে নিয়ে চিপা গলিতে যাব, রুম ডেটে যাব। তোর কি? আমি তোর কথা শুনতে বাধ্য নো। নীরা কথা শেষ করতে পারে না, তার আগে আমি ধরাম করে দরজাটা ভেঙে বসে ঢুকে পড়ি। নীরা শক পেয়ে রীতিমতো ভরকে গেছে। তো কি বলছিলে তুমি? আমি কই? আমি তো কিছু বলি নাই। সত্যি বিশ্বাস করেন? আমি তো স্পষ্ট শুনেছি। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি বলেছিলাম যে আমি বাধ্য। আপনার সমস্ত কথা শুনতে আমি বাধ্য। আপনি যা বলবেন আমি সব শুনবো। প্লিজ আমাকে মারবেন না, প্লিজ। নীরার ভয়ার্ত চোখের কথা শুনে নিলয় নীরাকে আর কিছু বলে না, ঝট করে নীরাকে টেনে কোলে তুলে নেয়। প্লিজ প্লিজ নিলয়, আমাকে মারবেন না। নীরার কথা শুনে কোনো হেলদোল নেই ওর। সোজা নীরাকে নিয়ে বিছানায় বসিয়ে দিই। নীরা উঠতে গেলে আমি নীরার হাত ধরে আবারও বসিয়ে দিই। নীরা আবারও উঠতে লাগে। স্টপ দিস ননসেন্স! আমাকে কষ্ট দিতে চাও তো? হ্যাঁ, আমি কথাটা বলেই পাশ থেকে একটা গ্লাস নিয়ে ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলি। গ্লাস ভাঙার শব্দে নীরা লাফিয়ে ওঠে। আসলে নীলয় কি করতে চাইছে? নীলয় একটা টুকরো কাঁচ হাতে নিয়ে মুঠো করে ধরে। আরে কি করছেন আপনি? ছেলেটা কে ছিল আবারও জিজ্ঞেস করছি। কথা পরে হবে, আগে ছেলেটা কে ছিল? কোনো ছেলে ছিল না, মিথ্যে বলেছি আমি। তোমার ছেলে খুঁজতে হবে না, পলাশ তোমাকে বিয়ে করতে রাজি আছে, ওর সাথেই তোমার বিয়ে হবে। আমি গালে হাত দিয়ে বিছানায় বসে আছি। নীরা রাগে ফুসফুস করছে আর ফ্লোরে এই পাশ থেকে ওপাশ হনহন নিয়ে হাঁটছে। এই দ্বিতীয়বারের মতো আমার গালে চড় মারল নীরা। চড়ের আঘাতটা জোরে না হলেও শক্ত রীতিমতো খেয়েছে নিলয়। হঠাৎ করে যে নীরা ওকে চড় মেরে দেবে নিলয় স্বপ্নেও ভাবতে পারেনি। নিলয় গালে হাত দিয়ে বসে নীরার দিকে তাকিয়ে আছে।
আপনার কি ধারণা আমি আপনার হাতের খেলার পুতুল? আপনি যা বলবেন আমার তাই করতে হবে। ইচ্ছে করছে ঠটিয়ে কয়েকটা বসাই। আচ্ছা বলা কথাকার। নীর, নীর? কিসের নীর? একটা সাউন্ড হলে কিন্তু একদম মেরে চাপটা করে দিব। ছেড়ে দিয়ে রেখেছি বিধায় হু উড়াচ্ছেন তাই না? নিজে উড়ছেন আবার অন্য মেয়েদেরও উড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন। আপনার লাটাই সুতা যদি আমি ছিঁড়ে না দিয়েছি তাহলে আমার নামও নীরা না। ও ভাবতেও পারেনি নীরা এইভাবে ওকে কোনোদিনও ধমকাবে আর মুখের উপরে এইসব কথা বলবে। কি মনে করেন নিজেকে? পলাশের সাথে তোমার বিয়ে দেবো। বলি কেন রে? আমার কি ভাই লাগেন আপনি যে আমাকে বিয়ে দেবার জন্য এত উতালা হয়ে আছে? দায়িত্ব পড়েছে কন্যাদানের। লজ্জা করি না নিজের বউকে অন্য ছেলের সাথে বিয়ে দেবার কথা বলে? বউয়ের দায়িত্ব যখন নিতে পারা তাহলে কেন আমার চোপা দেখার জন্য? নীরা তুমি? স্টপ, একটা কথা না। অনেক নাটক দেখেছি আপনার, সব ভালোবাসা হিসেবে নিয়েছি। আর না, এটা কোনো ভালোবাসা না, জাস্ট অ্যাট্রাকশন, যা সময়ের সাথে সাথে কেটে যাচ্ছে। আর মনিরাকে দেখে সেই অ্যাট্রাকশনটা কেটে গিয়ে মনিরা আপুর ওপর গিয়ে পড়েছে। হ্যাঁ, পড়বে নাই বা কেন? মনিরা আপু তো ভালোবাসার মতোই, তাই না? নির্বাখী, বলেছি না চুপ করে থাকি। নীরা আমার হাতটা টেনে ধরে নিয়ে ব্যান্ডেজ করে দিতে থাকে। আপনারা সবাই ভাবেন আমি ছোট মানুষ, একটু ভালোবাসা দিলেই আমি সব ভুলে যাই। আসলেই তাই, একটু ভালোবাসা পেলে আমি সব ভুলে যাই। এটা বুঝি না, কারণ ভালোবাসা পাওয়ার জন্য ন্যূনতম যে যোগ্যতা থাকতে হয় সেটা আমার নেই। সব মোহ। নীর, এভাবে শাস্তি দিও না আমায়। আপুকে বিয়ে করবেন ভালো কথা, করিনি। আমাকে বিয়ে দেবার কথা মাথায় আনবেন না, ওকে? আর আমার কারোর সিম্পাথি চাই না। সো প্লিজ চলে যান এখান থেকে। আপনার দয়ার কোনো প্রয়োজন নেই আমার, প্লিজ। কথাটা বলে নীরা রুম থেকে বের হয়ে আসে। বেবস, কি করিস? নীরাপু, দুলাভাই চলে গেছে। দুলাভাই চলে গেছে। শোনটিয়া পাখি, আজ থেকে নীলয় শুধু তোর দুলাভাই না, আমাদের দুজনারই দুলাভাই। কেউ যদি সম্পর্কের বাধা না ধরতে চায়, জোর করে ধরাতে যাব না আমি। আমি খেলনা নাম যে ভালোবাসির জন্য মাথায় তুলে নাচবো না। নীরাপু, আমি জানি তুমি খারাপ কিছু করবে না, যা করবে ভেবেচিন্তেই করছো। তুমি যাই করো, তোমার প্রতিটা ধাপে পাশে থাকবো তোমার। থ্যাংক ইউ রে টিয়ানু। আই লাভ ইউ আপুই। জীবনে যদি এমন কোনো সময় আসে যখন তুমি নিজেকে একা মনে করেছো, প্লিজ আপু তখন আমাকে অন্তত তোমার কাছে রেখো। আমাকে কখনো দূরে ঠেলে দিও না। আমি জাহান্নামে গেলেও তোরে আমার ওড়নার কোনায় বান্দা নিয়ে যাবো, বুঝলি আমার টিয়ানু? আমার শোনা আপি, তুমি থাকো, আমি তোমার খাবার নিয়ে আসি। আজ আমি তোমাকে খাইয়ে দেব। টিয়া দরজা পর্যন্ত যেতেই টিয়ানু, আপুই। আই লাভ ইউ টু। আমি তোকে মরণ বেঁধে ভালোবাসি বলেছি রে টিয়ানু। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যে কি খবর তা হবে। আমিও দেখতে চাই সে কত দূর যেতে পারে। তুমি যেখানেই যাও, যার কাছেই যাও, যদি আমার হও তো ঠিক আমার কাছে ফিরে আসবে। এমনটা কেন করছো তুমি? আমি যেটা করছি সেটা আমার মেয়ের ভালোর জন্যই করছি। মেয়ের ভালোর জন্য করছো নাকি নিজের প্রতিশোধ গ্রহণের জন্য করছো? কি মনে করো? আমি কিচ্ছু বুঝি না। তোমার ভাবনাগুলো তোমার মতো ইউজলেস। আমি শুধুমাত্র আমার মেয়ের ভালোর জন্যই করছি, অন্য কিছু না। আমি এত বছর তোমার নাম জানতে করতে পারিনি। মানে? মানে এটা এখনো করতে পারিনি। আর এখন আমার আদেশটা তুমি আমার মেয়েটাকে দিয়ে যাচ্ছ। নীরার বাবা নীরা মায়ের গালে চড় মেরে দেয়। তখনই নীরা রুমে ঢোকে। আপু, কি করলে এটা তুমি? নীরার বাবা কিচ্ছু না বলে হনহনিয়ে বের হয়ে যায়। নীরা ওর মাকে জড়িয়ে ধরে। নীরার মা নীরাকে আঁকড়ে কেঁদে ওঠে। আম্মু কেঁদো না প্লিজ, কি হয়েছে আমাকে বলো আম্মু। তুমি নিলয়ের কাছে যাবা, এখানে থাকলে কোনো দিনও ওকে পাবে না। আমি জানি না আম্মু, আপু তোমার মধ্যে কি হয়েছে। তোমাদের ব্যাপার তোমরা মিটিয়ে নিও, কিন্তু সমস্যার মেইন পয়েন্ট যদি আমি হয়তো প্লিজ আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি কোথাও যাব না। মানে তুই বুঝতে পারছিস না কেন? তোর আপন প্রতিশোধের আগুনে তোর পরে ঝলসে যাবে। কোনো মানে তোর জন্য কোনো মায়া হবে না। মানে মানে কিছু না।
কিন্তু আম্মু। নীরার মা নীরাকে টেনে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লক করে দেয়। তোকে কিছুতে এসব জানতে দেবো না আমি। আমি চাই না তুই এসবের হদিশ পাস। তোকে আগেই রাখবো আমি, কোনো কষ্ট তোকে দেবো না। নীরা অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। এতদিনেও ওর মা কোনোদিন নীরার সাথে এমন ব্যবহার করেনি। নীরা না চাইতে ওর চোখের কোণ বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আজকাল সবাই নীরার সাথে কেমন যেন আজব ব্যবহার করছে, সেটা নীরার মনে আঘাত করছে। সেটা থেকে একটা বিরাট ক্ষত হয়ে যাচ্ছে ও ছোট্ট মনের মধ্যে, সেটা কেউ বুঝতে পারছে না। আরে নীরাপু, কই ছিলে তুমি? তোমাকে কিছু দেখানোর আছে। টিয়া নীরার হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। টিয়া ওর ল্যাপটপটা বের করে নীরার সামনে ধরে। লোক আপু, পিকগুলো দেখো। এখনো কি তোমার মনে হয় উনি তোমাকে ভালোবাসে? সেদিন রাতের পর থেকে আমি আর টিয়ার সামনে আসিনি। কেটে গেল 2টো দিন। আজ 2 দিন পরে আমাকে এইভাবে দেখে নীরার ভেতরটা একেবারে ভেঙে গুঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নীরা ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে চোখ বন্ধ করে নেয়। বন্ধ চোখে দুকোণ বেয়ে ফোটা ফোটা অশ্রু বয়ে যাচ্ছে। নীরা এক মুহূর্ত দেরি না করে পার্সটা হাতে নিয়ে কোনো রকমে বের হয়ে আসে। নীরা অনবরত দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। হঠাৎ দরজাটা খুলে যায়। নীলায় শুধু একটা 3/4 প্যান্ট পরে আছে। উন্মুক্ত লোমশ বুকে পানি চিকচিক করছে। নীরা কিছু বলতে যাবে তার আগেই সেখানে মনিরাকে দেখে থমকে যায়। হাঁটু ছোঁয়া একটা পাতলা শার্ট পরে আছে, পুরো শার্টটা কুঁচকে আছে ওর। নীরা অনবরত দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে। হঠাৎ দরজা খুলে যায়। নীলায় শুধু একটা 3/4 প্যান্ট পরে আছে। উন্মুক্ত লোমশ বুকে পানি চিকচিক করছে। নীরা কিছু বলতেই যাবে তার আগেই সেখানে মনিরাকে দেখে থমকে যায়। হাঁটু ছোঁয়া একটা পাতলা শার্ট পরে আছে ও, পুরো শার্টটা কুঁচকে আছে। নীলয় নীরবে নীরার দিকে তাকিয়ে আছে। ও নিলয় বেবি, প্লিজ কাম। ইয়ে বেবি, আই এম কামিং। তুমি ভিতরে যাও। আমি নীরার দিকে তাকিয়ে কথাটা বললাম। মনিরা হাসতে হাসতে ভিতরে চলে যায়। নীরা আমার মুখের দিকে তাকাতেই আমি উল্টো দিকে ঘুরে যাই। কেন এসেছো এখানে? কি চাই তোমার? নিলয়, এসব কি? মনির আপু এইভাবে আমার কাছে কেন? আমার বউ আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? হ্যাঁ, বউ মানে? বউ। কাল বিয়ে করেছি আমরা দুজনের সম্মতিতে। বিয়ে করেছেন মানে? তাহলে আমি কে? গুড কোয়েশ্চেন, ওয়েট। নীলা একটা কাগজ এনে নীলার হাতে ধরিয়ে দেয়। এটা এটা সেই কাগজ যেটাতে তুমি সাইন করেছিলে। এটার কোনো দরকার নেই আমার, চাইলেই ফেলে দিতে পারতাম, কিন্তু তুমি এসে এটার অধিকার দেখাতে, তাই এটা তোমার জন্য রেখে দিয়েছি। এসব কি নিলয়? প্লিজ এসব বলিয়েন না। আপনি বলেছিলেন না যেদিন নিজের অধিকার নিয়ে এই বাড়িতে আসবো সেদিন আমাকে কাছে টেনে নেবেন। নিন, আমি এসেছি। প্লিজ এসব ড্রামা বন্ধ করেন। আমি আর নিতে পারছি না। আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে এত কষ্ট কেন দিচ্ছেন আমাকে? নিহারিকা, এখনো তোমার মনে হচ্ছে তোমাকে আমি ভালোবাসি? আপনি আমাকে ভালোবাসেন না? না, আমি মনিরাকে ভালোবাসি। আমার কথা শুনে নীরা কান্না বন্ধ করে দেয়। নিজেকে সামলে আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়। নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না ও। নীলয় এই সব কথা বলতে পারে ওকে। তাহলে এতদিন যেটা আমার সাথে করলেন সেটা কি অভিনয়? একদম ঠিক। তোমার কি ধারণা তুমি সবার সামনে আমাকে চড় মারবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? এটা সব কিছুই অভিনয়, তোমাকে শাস্তি দেওয়ার জন্য। ও আচ্ছা, খুশি তো আপনি? দেখেন কতটা কষ্ট পাচ্ছি আমি। আপনার দেয়া শাস্তিতে আমি মরণ যন্ত্রণায় মরে আছি। অনেক হ্যাপি আছেন আপনি, তাই না? বেবি কেমন না, তোমাকে ছেড়ে থাকতে পারছি না তো। মনিরা চিল্লিয়ে কথা বলাটা নীরার বুক পাঁজর ছিঁড়ে বেরিয়ে যায়। কামিং বেবি, আইয়ো। তোমার কিছু বলা থাকলেও আমার কিছু শোনার নেই, প্লিজ গেট আউট। আমি আর আপনার সময় নষ্ট করব না, সরি আপনাদের বিরক্ত করার জন্য। হ্যাভে গুড ডে তুলা ভাই। নীরা এক পলক আমার দিকে তাকিয়ে দৌড়ে চলে আসে ওখান থেকে। তখনই মনিরা আমার সামনে আসে। মনিরা কথাটা বলার সাথে সাথেই আমি দু হাতে মনিরার গলা চেপে ধরে দেবো না আটকে। আমি এত জোরে মনিরার গলাটা চেপে ধরেছি যে মনিরার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড, এর মধ্যে তুই আমার পাশে থেকে বের হয়ে যাবি, নয়তো তোকে মেরে মাটি চাপা দিয়ে দেবো। গেট আউট। দাঁতে দাঁত চেপে কথাটা বলেই মনিরাকে ফ্লোরে ছুঁড়ে মারি। মনিরা বেবি জান বাঁচিয়ে ভাগে। আই এম সরি নীর, আই এম রিয়েলি সরি, আই এম ভেরি সরি। আমি হাত মুঠো করে দেওয়ালে কয়েকটা খুশি মারি, তারপরে কোনো রকমে চেঞ্জ করে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ি।
কাল পলাশের সাথে তোমার বিয়ে, এবার আর কোনো কথা হবে না, বিয়েটা কাল হবেই। আই এম সরি আব্বু, আমি এই বিয়েটা করতে পারবো না, প্লিজ আব্বু। আমি তোমার অনুমতি চাচ্ছি না, আমার সিদ্ধান্তটা জানিয়ে দিলাম। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও বিয়েটা হবেই। তুমি কেন বুঝতে চাচ্ছ না আব্বু? আমি বিয়ে করতে পারবো না। দেখেছো ফুপা, ও কেমন ভালোবাসে তোমাকে। আজ পর্যন্ত আমি তোমার মুখের উপর কথা বলি না, আর এই বাহিরের মনিরা, আর একটা কথা বলবি না, চুপ কর তুই। কেন চুপ করবে ও? ও তো ঠিক কথাই বলেছে। নীরার সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বললে? ও আব্বু, আমি তোমাকে অনেক ভালোবাসি আব্বু, তুমি আমার কথায় রাগ করো না। নীরের আব্বু, তুমি এমন করছো কেন? আমাদের একটা মেয়ে, জোর করে বিয়ে দেবে কেন তুমি? ওর তো একটা পছন্দ আছে নাকি? হ্যাঁ, পছন্দ তো ওটাই। আমার মেয়ে জামাইয়ের দিকে নজর দেয়, বেহায়া মেয়ে। ভাবি, এমন বলেন না। নিলয় নিজেই আমার মেয়েটার জীবন এসেছে, ও তো নিজেই বলেছে ও নীরাকে ভালোবাসে। নীরা তো ওকে চিনতও না। ওই তো ছেলেটার মাথা খেয়েছে, নয়তো আমার মেয়েটার সাথে বিয়ে হয়ে গেছে বললেই চলে, তবুও ওর পিছে পিছে ঘুরছে। আমার মেয়ে কেমন সেটা আমি জানি, আপনার কাছ থেকে আমার মেয়ের চরিত্র নিয়ে বর্ণনা নেব না। আম্মু, তুমি চুপ করো না। তুই চুপ কর, যা রুমে যা, এখানে আমি আছি। কথা আমি বলছি তো, তোর এখানে থাকার কোনো দরকার নেই, তুই যা। ও এখান থেকে চলে গেলে তো সত্যটা মিথ্যে হয়ে যাবে না ফুপি। সত্যিটা তুমিও জানো আর আমিও জানি। কিসের সত্য আম্মু? মনির আপু কিসের সত্যর কথা বলছে? কিসের সত্য? কোন সত্য? মিথ্যার কিছু নেই, এত কথা শুনতে চাই না আমি। নীরা যখন বলেছে বিয়ে করবে না তো করবে না। আমি কারো কথা শুনতে চাই না। আমি চাই না মনিরা আমার কষ্ট পায়। আর নীরা, ও কষ্ট পাবে না। তুই আমার মেয়ের সাথে ওই মেয়ের তুলনা করছিস? আপনার মেয়ে মেয়ে আর আমার মেয়ে খেলনা? আমি এত কিছু শুনতে চাই না। শুনতে তো আমাকে হবেই। আমি নিজের জীবনটা নষ্ট করেছি, আমার মেয়ের জীবন নষ্ট হতে দেব না। কিসের কখন থেকে আমার মেয়ে করছিস তুই? পরের মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা কিসের শুনি? শোন ভাই, একটা বাহিরের মেয়ের জন্য আমি আমার মেয়েকে কিছুতেই কষ্ট পেতে দেব না। বাবা, বাইরের মেয়ে মানে? ভাবি, ভুলে যাবেন না, বাড়িটা আমার। আমার বাড়িতে থেকে এসব উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার মেয়েকে নিয়ে চলে যান এখান থেকে। শেফা, এটা কেমন কথা তোমার? ক্ষমা চাও ভাবের কাছ থেকে। ভুলে যেও না, বাড়িটা আমার। আচ্ছা, তুমি থাকো তোমার বাড়ি নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তুই এই বাহিরের মেয়ের জন্য ভাইয়ের সাথে এমন করছিস? নিজের মেয়ে হলে না হয় কথা ছিল, এই জন্য তোর ভাই তোকে নিজে হাতে মানুষ করেছে। কেউ কি বলবে এখানে কি হচ্ছে? এত কিছুর পরও বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? কিছু না মা, তুই যা রুমে যা। না, আমি সত্যটা শুনতে চাই। যার জন্য উনি আমাকে বাহিরের মেয়ে বলেছে, কে উনি আমাকে এই কথা বলার? তোকে বলছি না রুমে যা। আমার কথার চেয়ে তোর অন্যের কথার গুরুত্ব বেশি হয়ে গেছে। নীরা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এত ঢং করার কি আছে? বললেই তো হয় সবকিছু, ঢেকে রেখে কি হবে? আপা, থামো তো, বাদ দাও। মনিরা মা, তুমি ঘরে যাও। তুমি ওকে কিছুই বলবে না ফুপা? আজ আমার থেকে এই মেয়ে তোমার কাছে বড় হয়ে গেছে। তোমাদের দোহাই লাগে, দয়া করে চুপ যাও। আমার মেয়েটা সহ্য করতে পারবে না। আমি এত কিছু বুঝি না। এই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে তোরা যা পারিস কর, কিন্তু আমার মেয়ের পথের কাঁটা যেন না হয়। রাস্তা থেকে মানে? এই আম্মু, মামি কি বলছে? আব্বু, আম্মু, তোমরা বলো না, উনি এসব কি বলছেন? বলো না, বলো। নীরার মা নীরাকে জড়িয়ে নেয়। এই আম্মু, আমি কি তোমার মেয়ে না? আমি কি আব্বুর মেয়ে না? বলো না আম্মু, বলো। নীরার আম্মুকে ছেড়ে ওর আব্বুর কোমরে জড়িয়ে ধরে। ও আব্বু, বলো না, আমি তো তোমার ছোট্ট পাখি, তাই না? বলো না আম্মু, বলো না আব্বু। ও আব্বু, বলো না, বলো। কে কি করলো সেদিকে তোর মন দিতে হবে না নীরা, তুই আমার মেয়ে, বুঝলি? নীরা ওর বাবার দিকে তাকিয়ে আছে নিঃশব্দে, চোখের পলকও ফেলছে না। কি করে এক ঝটকায় উনি নিজের থেকে নীরাকে সরিয়ে দিয়েছে? তাহলে কি সত্যিই ও এ বাড়ির কেউ না? কি বলবে ও? রাস্তায় পড়েছিলি তুই, সেখান থেকে তুলে এনেছি তোকে। তোর আব্বুর ব্যবহার দেখে বুঝতে পারছিস না আমি সত্য বলছি না মিথ্যা? মারি, তুমি
আমি তোর মা, আব্বু রাগ হয়েছে তোর উপর, তাই এমন করছে, বুঝিস তো তুই, তাই না? শেফা, শাক দিয়ে মাছ আর কিভাবে ঢাকবি বলতো? তুই নিজেও জানিস নীরাকে তোর বর কখনোই পছন্দ করেনি, আর এখনো করে না। যেটুকু না ঢালে নয় সেইটুকু। ভাবি দোহাই তোমার, আমার সংসারটা ভেঙো না। নীরা আমাদের মেয়ে, আমার মেয়ে নীরা। এমন হবেই, এই রাস্তার মেয়ের জন্যই সব শেষ হয়ে যাবে। না জানি কার ঘর ভেঙে এখানে জুটেছে। নীরার পা কেঁপে ওঠে, দুনিয়া ঘুরছে ওর, কারো কোনো কথা ওর কানে যাচ্ছে না, নিজেকে সামনে রাখতে পারছে না। নীরা পড়ে যেতে লাগলে আমি গিয়ে নীরাকে ধরি। আমাকে দেখে নীরা আঁকড়ে ধরে টুকরে কেঁদে ওঠে। দেখো না এরা কি বলছে, আমি নাকি আমার আব্বুর মেয়ে না, আমার আম্মু আমার নিজের আম্মু না, আমাকে নাকি কুড়িয়ে পেয়েছে, আমি নাকি রাস্তার মেয়ে। সবাই এমন করছে কেন আমার সাথে বলো না? এজন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তাই না? নীরা নীলাকে ছেড়ে দেয়। নীরা ফ্লোরে বসে পড়ে। তুমি আমাকে ভালোবাসো না আব্বু, তাই না? আমি তোমার নিজের মেয়ে না, আমি তোমাদের কেউ না, আমি রাস্তার মেয়ে, আমার কোনো পরিচয় নেই। কথাগুলো বিড়বিড় করে বলেই নীরা ফ্লোরে সেন্সলেস হয়ে পড়ে যায়। নীরা চোখ মিলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। ওর দিকে চেয়ে আছে কয়েক জোড়া চোখ, সবার চোখের কোনো অনুতপ্ত ভরা অশ্রু। কিছু মুহূর্ত আগের কথা মনে হতেই ওর বুকে মোচড় দিয়ে ওঠে। আমি রুমের এক কোণে দেওয়ালে হেলান দিয়ে নিঃশব্দে নীরার দিকে এক নজর তাকিয়ে আছি। নীরার আব্বু আর আম্মু নীরা দুপাশে বসে আছে। টিয়া নীরার পায়ের কাছে বসে আছে। কেউ কোনো কথা বলছে না, সবাই নীরার অবস্থা বোঝার চেষ্টা করছে। কেমন লাগছে এখন আম্মু? নীরা সবার দিকে এক নজর দেখে নজর নামিয়ে বেড থেকে নেমে যেতে লাগে। কোথায় যাচ্ছ? তোমার রেস্টের দরকার এখন, ওঠো না, শুয়ে থাকো। আমি ঠিক আছে আঙ্কেল, আপনাকে ব্যস্ত হতে হবে না। নীরার কথা শুনে নীরার মা মুখে আঁচল গুজে হু হু করে কান্না করতে শুরু করে। তিনি বেশ ভালোভাবেই বুঝতে পারছেন নীরা নিজেকে তাদের কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়েছে। আগে নীরাকে তারা আর খুঁজে পাবে না। নীরার আব্বু মাথা নিচু করে নেয় নীরার কথাগুলো শুনে। নীরা উঠে ওর আম্মুর কাছে বসে আর ওর আম্মুকে আস্তে করে জড়িয়ে ধরে। তুমি কেঁদো না আম্মু, আমি হয়তো তোমাদের কেউ না, কিন্তু তুমি ছাড়া আমার আর কে আছে জীবনে বলো তো? তুমি আমার আম্মু, শুধু আমার আম্মু। তুমি কাঁদলে আমার কষ্ট হবে, প্লিজ কেঁদো না আম্মু, কেঁদো না। নীরার মা নীরাকে জাপটে ধরে আছে। নীরা কোনো রকমে ওর মাকে ছাড়িয়ে ঢুলতে ঢুলতে কেবিন থেকে বের হয়ে আসে। আমি এত সময় নীরার দিকে তাকিয়েছিলাম। নীরা একটা বারের জন্য আমার দিকে তাকায়নি, চুপচাপ বাইরে চলে যায়। আকাশের দিকে তাকিয়ে আছে নীরা, এক মনে চাঁদটার দিকে চেয়েছে। চাঁদটাও একা, ঠিক ওর মতো, একদম একা। এমন জায়গায় এসে জীবনটা থমকে গেছে ওর, যেখান থেকে নতুন করে সব শুরু করাটা খুবই কঠিন। কয়েক ঘন্টার ব্যবধানে পুরো দুনিয়া উল্টে গেছে ওর। থমকে গেছে সব কিছু, থমকে গেছে আশেপাশের মানুষগুলো। নীরার আব্বু যে নীরাকে পছন্দ করতো না সেটা নীরা বেশ ভালোই বুঝতে পারতো, কিন্তু এতদিন নীরা ভেবেছে এটা কাজের চাপে হয়তো এমন করতো। কিন্তু আজ সেসবের কারণ তার কাছে পানির মতো পরিষ্কার। কি দোষ ছিল নীরার? জীবনে এমন ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়াবে কল্পনাও করতে পারেনি সে। নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছিল, কি করে দাঁড়াবে সহজ সামনেও? নীরা একদম নিশ্চুপ হয়ে আছে। টিয়া নিঃশব্দে নীরার পিছনে এসে বসে। নীরা টিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। টিয়া বেবি, কিছু বলবি? নীরার ভাঙা কণ্ঠে বলা কথাটা শুনে টিয়া ফুপিয়ে কেঁদে নীরাকে জড়িয়ে নেয়। আপুরে, তুমি ভেঙে পড়ছো কেন? আম্মু কি বললো? তাই কি সবাই পর হয়ে যাব বলো? মনিপু আম্মুকে আর ফুপাকে সব ভুলভাল বুঝিয়েছে তাই। তুই আমাকে কখনো ভুলে যাবি না তো টিয়ানু? আমি তো তোর আপু না রে। নিরাপু, এমন কথা কেন বলছো তুমি? তুমি আমার নিরাপু, সারা জীবন আমার নিরাপু হয়েই থাকবে। কোনো সম্পর্ক দরকার নেই আমার, আমার শুধু তোমাকে চাই। আমাকে কেউ চায় না রে টিয়ানু। নীরা উঠে দাঁড়ায়, মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি তোদের কেউ হই না রে টিউ, আমি কারোর কেউ হই না। আমাকে আমার আম্মু ভালোবাসে না, আমি আমার আম্মুর মেয়ে না, আমার কোনো পরিচয় নেই, আমাকে রাস্তা থেকে তুলে এনেছে। এমন বলো না আপু, সবাই তোমাকে ভালোবাসে, বিশ্বাস করো। আমার কষ্ট কোথায় হচ্ছে জানিস? বাইরের একজন আমাকে রাস্তার মেয়ে বললো,
আমার আব্বু সেটা চুপি সারে শুনলো, প্রতিবাদও করলো না। আমার এতটা কষ্ট তখনও হয়নি যখন জানলাম আমি আমার আব্বু আমার সন্তান না। কষ্ট তখন হয়েছে যখন আব্বু আমাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে রে টিউ, নিঃশ্বাস আটকে আসছে আমার, দম আটকে মরে যাবো আমি, সত্যি মরে যাব। এসব আর সহ্য করতে পারছি না। কেউ আমাকে চায় না রে, কেউ আমাকে চায় না। এত অস্থির হলো না আপু, তোমার শরীর ভালো না, বসো তুমি। ভুল বুঝছো না আপুই, রাগ করে মনে কষ্ট নিও না, সবাই তোমাকে ভালোবাসে। এই যে আমিও তোমাকে অনেক ভালোবাসি।